আমার নাম মোহাম্মদ মামুন। মামুন, বয়স কত? বয়স 32 প্লাস। আচ্ছা, আপনার জন্ম জেলা কোথায়? আমার জন্ম বরিশালে। জেলা, যে জেলায় জন্মগ্রহণ করেছেন? জেলা ঝালকাঠি। বরিশালে? জি। মানে বৃহত্তর বরিশাল। বৃহত্তর বরিশাল। জি। আমার দবদবিনান কয়া গ্রাম। শুরু করেন প্লিজ, ছোটবেলা থেকে যেখান থেকে মনে আছে। জি, আমি আমার জন্মের পরে ছোটবেলা থেকে আমি যখন মোটামুটি দেখি আমার বুঝ হয়েছে, দেখে আসছে খুব অভাব। আচ্ছা, অভাব বলতে? অভাব মানে আপনার দুই একটা ঘটনা বলতে পারেন অভাবের? হ্যাঁ, আপনার লেখাপড়া করার যে বই খাতা সেটাও আমি কিনতে পারি না। তো আর একজনের কাছ থেকে ওই যে কিছু লেখছে কিছু খালি রাখছে, এভাবে আছে না যারা ফেলে দেয়, তাদের কাছ থেকে কিছু কাগজ কলম ওভাবে এনে আমার মা এনে দিত। তো ওই দিয়ে আমরা লেখাপড়া করতাম। তারপরে ভাত রান্না করে 3 বেলা সমানভাবে খাইতে পারতাম না। আচ্ছা, দেখা যেত এক বেলা ঠিকভাবে খাইছে, আর এক বেলা আম্মা না খাই রয়েছে। তো আমাকে খারাপ লাগতো যে আম্মা আপনি না খাই রয়েছেন। বলছে না আমি খাইছি। তো একদিন আমি হঠাৎ করে দেখি যে আম্মা ভাত বাইরে দিছে, পাতিলে ভাত নাই। পরে বললাম আম্মা মিথ্যে কথা কেন বললেন? বাবা তোরা যদি খাও তাহলে আমরা খাওয়াই যায়। আচ্ছা। তো আমার মারে বললাম যে আমি খাবো আপনি খাবেন না, সেটাও তো কোনোদিন হতে পারে না। পরে যে ভাত ছিল আমরা 3 আমার ভাই, এরকম ঘটনা হরহামেশাই ঘটতো। হ্যাঁ, আমার ভাই আর আমি সবাই মিলে ভাগ করে খেতাম। এরপর বড় ভাই যখন ক্লাস 6 উঠলো, তার শার্ট নাই প্যান্ট নাই, সবাই শার্ট প্যান্ট পরে যায়। স্কুলে যাইতো কলা গাছের আছে না খোল, টাইনে তারপর বাইরে এরপর যাইতো। এই মানে প্যান্টে বাঁধতো? হ্যাঁ, প্যান্ট বাঁধতো। আচ্ছা। তারপর যাইতো আবার বর্ষা এলে ভিজতে ভিজতে যাইতো, একটা পলিথিনে পুরান জামা কাপড় এই নিয়ে যাইতো, ওইটা খুইলা ক্লাস করতো। আমার বড় ভাই অনেক কষ্ট করছে। তো বড় ভাই যখন মেট্রিক পরীক্ষা দেয় তখন আমি ক্লাস 6 উঠছি। আচ্ছা, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 2 ভাই। 2 ভাই, ওকে। জি। তারপর বড় ভাই ক্লাস 6 উঠে বড় ভাই খরচ বাইরে গেল। এখন বড় ভাইয়ের তার লেখাপড়ার খরচ আনুষঙ্গিক এখন মানে আমার বাবাও পারতেছে না। আমার বাবা পরে আমারও বললো যে আমার ঢাকায় আনবে। আমি বললাম না, আমি ঢাকা যাবো না। আমার মসজিদের ইমাম সে বলতে আমি ওরে নিয়ে যাই মাদ্রাসায় দিয়ে দিই। আপনাকে? জি, মাদ্রাসায় দিয়ে দিই, আমি আপনাদের টাকা পয়সা লাগবে না, আমি ওরে পড়াই মানুষ করি। আমার বাবা বলছে না, আমি সারা বছর ঢাকায় থাকি, ঠেলাগাই ঠেলে টাকা কামাই করি, আমি যদি একটা পোলাই বাড়ি না পাই আমার এটা ভালো লাগবে না। তো বাবা ওইটা দিল না। বড় ভাই পড়তে আছে, মানে বড় ভাই সব জিনিস একটু বাড়তি দেওয়া লাগে, যেটা আমার লাগতেছে না। দেখা বড় ভাই একটা অঙ্ক করছে বা একটু কাগজ রয়েছে, ওটার ভিতরে আমি লিখতাম। এভাবে করে আমাদের সংসারটা মোটামুটি ভাবে চলে আসছে। আচ্ছা। বড় ভাই যখন মেট্রিক পরীক্ষা দেয় তখন হইলে আমাদের সবচেয়ে বড় অভাব পেয়েছে। আমি মেট্রিক পরীক্ষা দিয়ে দেবে, এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম। মানে এত ব্যথা পেটে, ব্যথার ইয়েতে আমি নিজে ঠিক থাকতে পারতেছি না, মানে পার মাথায় একসাথে হয়ে যায়। তো বড় ভাই ফর্ম ফিল আপ করবে, আমার স্বাস্থ্য ভাইরা ফর্ম ফিল আপ করতে গেছে, সবাই ফর্ম ফিল আপ করে আসছে, আর আমার ভাই খালি কাঁদতে আছে যে আমি পরীক্ষা দিতে পারতেছি না। আমার স্বাস্থ্য বেড়ে গেলো যে আমার এটা করে দেন। এখন আমারও মেডিকেলে নেওয়া লাগবে, ভাইও ফর্ম ফিল আপ করবে লাস্ট দিন। পরে 1500 টাকা ফর্ম ফিল আপ করিয়ে 700 টাকা দিয়েছে স্যারের হাতে বয়ে ধরে। আমার রাত্র 8টার সময় মেডিকেলে রওনা করছে। মেডিকেলে যাওয়ার পরে আমার মেডিকেলে ভর্তি করলো। আমার ব্যথা অনেকগুলো টেস্ট দিয়েছে, যেগুলো ব্যথাই কমাইতে পারে না। লাস্টে বাদ দিয়ে তাকে খালি ঘুমের ইঞ্জেকশন দেয়, বারবার ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে। তো ডাক্তার একটা নার্সে ইঞ্জেকশন দিল, আমার হাতে হাওয়া ঢুকেছিল, ওটা ইনফেকশন করছে, আমার সমস্ত বডি ফুলে গেছে। শুক্রবার ছিল, শুক্রবার তো ডাক্তার আসে না, শনিবার রোববার আসছে। আইসে দেয় যে কি অবস্থা, আমার হাত ধরে লাজ, কি অবস্থা মামুন? আমি ব্যথায় মনে হয় আমার শরীরের ভিতরে আগুন জ্বলাই দিয়েছে। পরে হাত আমার শরীরতে মানে হলুদের মধ্যে চিকচিক করতে আছে। কি ব্যাপার এরকম বলে নার্সে ইঞ্জেকশন দিয়েছে, এই জন্য এরকম হয়েছে। সাথে সাথে সে নার্সের ডাক দিয়া বলছে ইঞ্জেকশন কি হাওয়া ছিল? কয় না স্যার। হাওয়া না থাকলে এইভাবে ফুলবে কেন? ভালো ছেলে দেখে গেলাম, এই ছেলেটা তো মাইরে হালাইছো তুমি।
তোমার চাকরি থাকবে না, আমি বোর্ড বসাই দিয়েছি। তো আমার নিয়ে গেলাম, আমার নিয়ে তারা 17 জন বসছে, পরামর্শ কি করা যায় ছেলেটা তো মানে মারাই যাবে যে অবস্থা। আচ্ছা, পরে আমার বয়স কত তখন আপনার? এই সময় আমার বয়স 16-17 হবে, ওকে, হ্যাঁ, আরো কম হতে পারে, বাটামরি খেয়াল নেই। তো যখন আমার নিয়ে গেল, নিয়ে দিয়ে আপনার সিরিঞ্জ ঢুকাইয়া টান দিছে, দেখে প্রয়োজন আসতেছে, মানে আমার হাতের ভিতর প্রয়োজন হয়ে গেছে। আচ্ছা, পরে আমার মা আমারে বললো যে আপনার কোনো টেনশন নাই, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আপনার একটু সাদা বনসই দেন। আমার মা বলছে আমি আমার জীবন থাকতে আমি বনসই দেব না, কারণ দোষ আপনাদের, আমি কেন বনসই দেব। ওকে, পরে বললো যে দেন, বাকি রিক্স আমরা নেব। পরে আমার মাকে যেন আমি দিব না, আমার মা বনসই ছাড়াই আমার নিয়ে গেছে, নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। আমি তাকানো, মানে আমি দেখতেছি একটা ইঞ্জেকশন হচ্ছে 1600 টাকা দাম, ওইটা দিলে আপনার কাইটে ফেলাইলে বোঝা যায় না। আচ্ছা, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমি দেখতেছি মানে একটা বালতি পাইতা আমার কাটছে, এখান থেকে কাইটা এই পরিমাণ মাংস উঠেই ফেলাইছে, চাপ দেয় বালতি ভরে যায় ব্লাড, হ্যাঁ ব্লাডে প্রয়োজনে ভরে যেতেছে, এর সাথে ব্লাড পড়তেছে, চাইবে চাইবে ফেলাইয়া পরে এখান থেকে এই পর্যন্ত ফারছে, ফাইরে আপনার পাইপ দিয়ে ওয়াশ টোয়াশ করে এরপরে আপনার সেলাই করে কোনো মতে গজ ঢুকাইও বের করে দিয়েছে, আর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। ব্যথা যখন গেছে তখন তো আমি মানে ওই যে চাপছে, ওটার উদ্বেগ আরো বাইরে গেছে, এত পরিমাণে ব্যথা যে আমি টিকতে পারতেছি না। পরে আবার কি করছে, একটা ইঞ্জেকশন ট্যাবলেট দিচ্ছে, ঘুমের ট্যাবলেট। আমার মাকে এইটি কি ট্যাবলেট, এইটা আইনে খাওয়ান, ওর ব্যথা কমবো। পরে আমার মা লেখা পরে কিছু জানতে, ওইটা নিয়ে এক নার্সের কাছে, আচ্ছা এটা কি, এটা ঘুমের ট্যাবলেট। আমার মা ওইটা স্লিপটা ছিঁড়ে ফেলাই দিছে। পরে যখন আমার ব্যথাটা কমছে, খাওয়াইছেন কে? হয়, আমি খাওয়াইছি। তো আমার যদি ওই দিন ঘুমের ট্যাবলেটটা খাওয়াইতো, আল্লাহ মনে হয় যে আমি এই পৃথিবীতে ওই দিন বেঁচে থাকতাম না, ওই দিন আমি চলে যেতাম। তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে বাসায় এলাম, বাসায় আসার পর বড় ভাই পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করবে না তারপরে 700 টাকা দিয়ে কোনো মতে মানে স্যার এত বাইরে করেই আনছে। বড় ভাই পরীক্ষা দিতে গেল, প্রথম পরীক্ষা বড় ভাই ফেল করলো। আচ্ছা, বাবা মানে ফেল করাতে বাবা খুব রাগাই গেছে, এসএসসি, হ্যাঁ এসএসসি খুব রাগ হয়ে গেছে, সে বাড়িও আসে না। ফেল করছে, আমি এত কষ্ট করে ঠেলা গাড়ি ঠেলে মানুষ কষ্ট করে খাওয়াইতেছি, ফেল করলে গে। কারণ আমার ভাই কোনো প্রাইভেটই পড়ে না, আর আমার চাচাতো ভাই সেও ফেল করছে, সেও 2বার দিয়েছে, আমার ভাই 2বার দিয়েছে। অথচ আমার ভাই লাস্টে 2nd ডিভিশন পেয়েছে, তার চেয়ে নাম্বার বেশি। আর ওই চাচারা মানে সবসময় আমাদেরকে একটু আড়া চোখে দেখতো, বলতো যে ঠেলা গাড়ি ঠেলে এর পোলাপন মানুষ। একদিনই তো বলছে, তোর বাবা ঠেলা গাড়ি ঠেলে, তুই মানুষই কি করবি, তুই যে ঠেলা গাড়ি ঠেল। মানে তারা ইস্কার, সে পুলিশ চাকরি করতো, মানে ইঙ্গিত দিয়ে কথা বলতো। পরে যখন ফেল করলো, পরে আমি বলছি সময় যে চাচা আপনার পোলারা তো অনেক প্রাইভেট পড়াইছেন, তো আমার ভাই তো পরে ফেল করছে, আপনার পোলা তো ফেল করলো, তো সারা বছর প্রাইভেটে কি লাভ হইলো। আমার চাচা এই কথা বলছে, ঠেলা গাড়ি পোলা ফেল করে, আমার পোলা ফেল করছে, ঘুরছে আড্ডা দিচ্ছে, এই জন্য ওই সময় খুব খারাপ লাগছে। এরপরে বড় ভাই মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় আসলো, দ্বিতীয়বার ঢাকায় আসার পরে ভাইয়া পরীক্ষা দিয়ে ঢাকায় আসছে, ভাইয়ের রেজাল্টও বেরোইছে। এখন রেজাল্ট বেরোর পরে যখন রেজাল্ট নিয়ে এসে মালিরা ফুল নিয়ে আসে, গ্রামে আগে ফুল নিয়ে আসতো, যে ফুল দিয়ে তার সম্বোধনা জানায়। এখন আমার মার চোখের পানি আর শুকায় না, কান্নায়। পরে আমার চাচতো ভাই ছিল, ভাই চাচি মাসুদ তো নাই, আমি তো আছি। পরে আমার ওই চাচতো ভাই গলার মালা নাড়েছে, নিয়েও পড়ছে। পরে ভাইয়া শুনে বাড়ি গেল, যাই সাথে সাথে মায়ের জড়াই কান্দন রয়েছে, মা আমি চাকরি নিছি, আমি যদি কোন তাইলে আমি পড়বো।
বলছে তুই যদি পড়ো তাহলে আমি পড়াম। আমি তো পড়া বাদ দেবো না, চাকরি নিয়েছি। পরে আব্বা বললো যে তুই পড়, কি মন্তব্য করছে। পরে আবার আমি ঢাকা এসে পড়লো ভর্তি হইয়া, সে কলেজ আর গেল না, কলেজে ভর্তি হইয়া আর গেল না। আমার এদিকে যখন ভাইয়া একটু ঢাকা উঠলো তখন আমার একটু লেখাপড়ার দিক দিয়ে কাগজ কলম আনুষঙ্গিক যা লাগে এদিকে আমি হেল্প পাইতেছি। তো আমি ক্লাস 7-এ যখন উঠছি তখন আমার মা, আমরা পাতা কাটতাম, ওগল পাতা চিনেন? ওই ওগল পাতা কাটতে গেছে, কাইটে আনছি, শুকা দিছে, যেগুলো বাদ পাতা ওগুলো এক জায়গায় কাটি দিয়ে দিছে। আমার মা করছি পরদিন যে সকালে কাছে দিয়া ওই ওগল পাতারই টাইনে টাইম মেলতাস। তো ওর ভিতরে সাপ ছিল, সম্ভবত সাপের গায়ে আঘাত লাগছে। আমার মা আঘাত লাগার সাথে সাথে কামড় দিছে। আগ্রা গাছ ছিল, মনে হচ্ছে আগ্রা গাছ ছিল। তো মোরা আগ্রা গাছ খালি বারবারই করো, তো কাছে জায়গায় মানে আগ্রা গাছ কাটবে, এখন দেয় সাপ। আমার মা যে চিৎকার দিয়েছে, পরে আমরা দৌড়িয়ে গেছি, যাই দিয়েছে আমার মার পার এদিক দিয়ে মানে সাপে কামড়াই বোগলা বানাই ফেলাইছে। পরে তারে নিয়ে এলাম, আমার এক চাচা ছিল, উনি ঝাড়ছে, ওজা উনি জারিয়ে দিয়েছে, তারপরে তার ছেলে ঝাড়ছে, আরো একজন ঝাড়ছে। ওই সময় ভালো হয়ে গেছে, আমার মা মোটামুটি সুস্থ। এরপরে কিছুদিন পর বন্যা হয়েছে। বন্যার পরে আমার মা পান রাখতো একটা জায়গায় নির্দিষ্ট স্থানে, ওই জায়গায় তো পান আনতে গেছে, তখন ওখান থেকে আবার কামড় দিছে। কামড় দেওয়ার আমার আমাকে আমি পড়তেছি, বাবা আমার এখানে 8টা 20 করে গা, 20 করে আমি ঘুরতে আছে। আমি বললাম যে আমার তো একটা আইডিয়া হয়েছে যে সাপে কামড় দিলে তো হইতে পারে, যেহেতু হয়েছে। পরে আমি ফেটকিরি আনা, সাপে কামড় দিলে ফেটকিরি খেলে মিষ্টি লাগে, মিষ্টির মতো মিষ্টি লাগে। তো আমি ফেটকিরি দিছি, সে সবাই খাইতেছে। কি দিছে, তুই কি তাল মিষ্টি নিয়ে আসছো? তখন আমার মাথায় কাজ করছে যে আমার তো সাপে কামড় দিছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নামলাম, নামে আমার এক চাচারা ডাক দিলাম, সে ঝাড়ছে, আবার ঝাড়লো, মাথার এখানে চেক দিয়ে তারপরে আমার টান দিয়েছে, শিঙ্গে লাগাইছে, এদিক দিয়ে বের করছে, মানে 5টা আঙ্গুল সেদা সেদা করে ঝাইরা বের করছে। ওই সময় আমি মোটামুটি ভালো ছিল। এরপরে সে সময় সুস্থ হয়ে গেছে, আমার আব্বা গেছে, যাই দেখছে মোটামুটি সুস্থ। এরপরে আবার আপনার একদিন রাত্রে ঘুমাইছি আমি আর আমার আম্মা, মাটির চুকি ছিল, ওই চুকি দিয়ে আমরা ঘুমাইছি। ওখান থেকে একটা ইঁদুরের গর্ত ছিল, ওর ভিতরে সাপে কামড় দিয়েছে, গণি সাপ না কি সাপ বলে, রাত্রে কামড় দিছে। কামড় দেওয়ার পরে আমার রাত্রে বলে না, সকালে উঠে বলে আমার রাত্রে ইঁদুরে কামড় দিল না কি করলো। আমি কই আপনার রাত্রে কামড়ছে, আমরা কর না কেন? পরে আমি আমার চাচারা ডাক দিলাম, চাচা দেখেন তো রে, খালি ঘুমায়, মানে সাপে কামড় দিলে যে মানুষ ঘুমায়, আমার মারে দিয়ে দেখছি খালি ঘুমায়। পরে আমার চাচা করি যে একটা রশিয়ান পায়ে আঙ্গুলে বাজছে, পায়ে দেয়, এরপরে আপনার সে ঝাড়তে আছে, খালি মানে 20টার সমস্ত শরীরে ছড়াই গেছিল। 3-4 ঝাড়া যাওয়ার পরে আমার মা একটু উঠে বসলো, এখন চুয়ের ঘুমের বাপটা গেছে। পরে বললো কি আমার চাল বেজে দেয়। আমি এবার চাল বেজে রসুন দিয়ে দিলাম, কটা খাইলো, খাইয়া আমি রাত্রে ভাত খাবো। এখন আমার চাচা খবরদার ভাত দিস না, ভাত খাওয়াবি না তুই। এখন সে ভাত খাবি, আমি বলছি ভাত দেবো না, সে ভাত খাবি, খুব বায়না ধরছে। চাচারে কইলাম যে কি করা যায়, কালিজিরা টাল, এটা টাইলে ভর্তা কর, এরপর কটা ভাত দেয়। কালিজিরা টাইলে ভাত দিয়েছি, ভাত খাইলো। তো একটু ক্লান্ত ভাব, আমি বললাম যে বরিশাল নিয়ে যাই, দেখি যে কি অবস্থা হয় তার। 20 খেয়ে গেলে একটা ইঞ্জেকশন আছে, আমি ওটা নিয়ে এনে দেবো। এর মধ্যে বাবা আমার আব্বুটা এখান থেকে বাড়ি গেল। যাই দেখে আমার অবস্থা মানে দুর্বল। আমি বাড়ি ছিলাম না, আমি গেছি স্কুলে, সে ডাক্তার ডেকে সেলাইন দিয়েছে। এই সেলাইন দেওয়ার পরে মানে যেই বিষটা ছিল সেলাইনের মধ্যে সমস্ত শরীরে ছড়াই গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্প। আমার মা মোটামুটি সুস্থ হওয়ার পরে মানে তার খালি শরীরের কোনো বল পায় না, দিন দিন তার বল শক্তি কমে যায়। তখন আমি ক্লাস 9-এ উঠছি। এখন দিন দিন জ্বর আসে, এত পরিমাণ কাঁপায় জ্বর আসে, সে জ্বরের ইয়াতে মানে সে আর দাঁড়াইতে পারে না। আর জ্বর আসে হইলে আপনার 8টার দিকে, সকাল 8টা থেকে আসে জ্বর, আপনার 1টা পর্যন্ত থাকে। আবার 2টা 3টা 4টা থেকে জ্বর আসে, রাত্র 8টা পর্যন্ত থাকে। মানে এইভাবে কন্টিনিউ জ্বর থাকে। জ্বর আগে কিছু খাইতে পারে না। তো আমি ফজরের নামাজ পড়ে ভাত রান্না করতাম, রান্না করে আমার লোকে আগেই তুইতাম। জ্বর আসার আগে খাওয়াইয়ে ওষুধ খাওয়াইয়ে তারপরে আমি গোসল করি, নিজের কাজটা সাইরা ক্লাসে যাই। তো এইভাবে করে আমি 6 মাস ক্লাস করলাম। মার অবস্থা দিয়ে যে না, দিন দিন খারাপ। আমার বড় ভাই বারবার ফোন দিয়ে, ভাই মার অবস্থায় তুমি বাড়ি আসো। আমার বড় ভাই বাড়ি যায় না, তুমি তো আসবা, যেদিন মা থাকবে না হয়তো সেদিন তুমি আসবা। সে মনে করছে কোরবানিতে বাড়ি যাবো না, এই জন্য মিথ্যা কথা বলতে। পরে কোরবানির 4 মাস বাকি আমার বড় ভাই গেল। ফোন করতে করতে গেল যে মেডিকেলে ভর্তি করছি। বললাম মেডিকেলে মারে ভর্তি করছি, অবস্থা ভালো না। পরে গেছে, যাইয়া দেখলো, কথা বললো। 2 দিনের ছুটি ছিল। 2 দিন ছুটির পরে বড় ভাই আবার ঢাকা ব্যাক করলো। মেডিকেল থেকে যখন আমরা বলছে তোমার মা আর বাঁচবে না, তখন আমার 2 চোখের পানি, আমি একটা চিৎকার দিছি, আমার মা বাঁচবে না। আমি কিন্তু ডাক্তার, অন্তত পক্ষে আমার যদি কিডনি 2টা বিক্রি করা লাগে আমি বিক্রি করতে রাজি। টাকার সমস্যা যায় তা বলেন, আমি টাকা ম্যানেজ করব, কিন্তু আমার মার এই কথা বললেন না। পরে বলছে না, সম্ভব না। তারপরে কি হয়েছে? তারপরে আমার মায়ের বাড়ি নিয়ে আসলাম। আসার পরে আমার মা দেখে যে একটু সুস্থ দিকে গেছে। আমি ওই সময় ঢাকায় আমার লেখাপড়ার অবস্থা দিয়ে যে চালাইতে পারতেছি না। আমার বড় ভাই গেল ঢাকায় আস। আমি ঢাকায় এলাম, ঢাকায় চাকরি নিলাম বড় ভাইয়ের সাথে। আমি চাকরি নেওয়ার, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল, ওই টেনশন, চাকরি নিলাম। খালি একের পর এক নাইটই করতেছি। নাইট করতে করতে আমার 31টা নাইট হয়ে গেছে। এখন যে বর্তমানে আমি রাতিকুল ইসলাম ওনার ফ্যাক্টরিতে আমি চাকরি করছি। দুপুরবেলা ভাত খাইতে নিয়ে আমি ভাত 1 লোকমা দিচ্ছি, এখন তো হঠাৎ করে আমার শরীর কাঁপুনি দেয়। যখন কাঁপুনি দিচ্ছে আমি ভাত আর খাইতে পারি না। ভাত রাইখে আমি শুয়েছি ওখানে, যেখানে ভাত খাইছি ওখানে শুয়ে পড়ছে। এরপরে কি হয়েছে আমি নিজেও জানি না। পরে আমার ভাই খবর দিয়েছে, ভাই রিক্সা করে আমার নিচে নামাইয়া রিক্সা করে বাসায় নিয়েছে। সেও বুঝে না যে সে কি করবে না করবে। আমার থুইয়া 2 দিন অফিসে ডিউটি করছে। আমি যে শোয়ার সময় যাই ডাকে, মামুন ভাই ওঠ। আমি নিজে এই দুনিয়ায় নেই, আমি কথা বলবো কার সাথে। পরে আমার ফুবর 2 দিন পরে আমার ফুবর গেছে যে মামুন তো এরকম 2 দিন ধরে চোখ খোলে না, তুই আমার আগে গোস না। পরে তাড়াতাড়ি করে আইলো, আইসা ডাক্তার কাছে নিল, বাসা মদক ডাক্তার। উনি আমার দেখলো, দেখে স্যালাইন দিল, তারপরে ইঞ্জেকশন দিল। যত বড় বেউস হোক এ উঠবে। আমি যে ইঞ্জেকশন দিছি, এখন দেখে যে না, স্যালাইন শেষ হয়ে গেছে কিন্তু আমার কোনো হুঁশ নেই। আমার দ্বারা সম্ভব না, তোমরা তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নাও, এই তো স্ট্রোক করছে। পরে আমার ঢাকা মেডিকেল নিয়ে আমার এক ধর্ম বোনাইছিল, আমার বাড়ি জালঘাটি। উনি আমার কোলে করে নিয়ে সিএনজি করে মোহাম্মদপুরে গেছে। উনি রানিং এমপি, তো উনি নিজে ডাক্তার। ওনার নিয়ে যাওয়ার পরে আমার স্যার আমার শালারা একটু দেখেন, তো তারা ঢুকে দিয়ে সেখানে নাকি স্যালাইন দিছে। আমি তো আর কিছু বলতে পারি না। স্যালাইন দেওয়ার পরে রাত্র 12টা, 12:30, 1টা বাজে, তখন নাকি আমার হুঁশ হয় না। তখন বলছে যে আমার দ্বারা সম্ভব না, এটা ঢাকা মেডিকেল নিয়ে যাও এখন এই মুহূর্তে। পরে তাদের গাড়ি দিয়ে আমার ঢাকা মেডিকেল পাঠাই দিল। ঢাকা মেডিকেল আসার পরে আমার মা যে অসুস্থ হয়েছে, আমার মা ওই অসুস্থ অবস্থায়, আমার তো বোন নাই, পানি এনে দেবে কে?
কলস নিয়ে পানি আনতে গেছে চাপকল দিয়ে। মানে আপনি আপনার মায়ের দেখাশোনাটা করতেন, হ্যাঁ। এদিকে আপনিও অসুস্থ, ভাই তো বড় ভাইয়ের তো খোঁজ খবর নেই। হ্যাঁ, বড় ভাই তো বাবা ঢাকায়। কি করতো? বাবা ঠেলা গাড়ি ঠেলতো ঢাকায়, ঠেলা গাড়ি বিভিন্ন বাসা বাড়ি মাল পাল্লাই। ঠেলা গাড়ি ঠেলতো, হ্যাঁ। জি। তারপর মা কলস নিয়ে পানি আনতে গেছে, আমার বাবা হলে বাড়ি। যখন কলসটা পুরাই কেঁদে কাতে নিয়ে আসতে লইছে, কলসটা ভাঙ্গে পড়ে গেছে। তখন আমার মা একটা চেতে গেছে, আমার জানি কোন বিপদ আইছে আজকে। আমি বুঝতে পারছি আমার কোন জানি বিপদ আইছে। পরে আমার ফুবা কি করছে, ফোন দিছে, একটা দোকানের নাম্বার ছিল, ওই দোকানে ফোন দিছে। ওরা হেরাবার মাইকিং করে যে অমুকে ফোন দিছে, আপনারা চলে আসেন। পরে যে কথা বলছে আমার আব্বাই, মামুনের অবস্থা ভালো না। মানে আপনার অবস্থা ভালো না? হ্যাঁ, আমার অবস্থা ভালো না। যখন এই কথা বলছে, আমার বাপে আমার মায়ের না জানাইয়া সে একে মেলা করছে। মানে ফোন দিলে মাইকিং করা হইতো যে অমুকের ফোন আসছে, একটু কথা বলেন, এরকম? জি জি। আচ্ছা, ওই আমলের গল্প। আচ্ছা, ওকে। পরে আমার মা কয় আমিও যাবো, তুমি কই যাবো? আমি ঢাকা যাম। কয় না, তুমি ঢাকা যাবো, কোনো না কিছু আমার সন্তান হয়েছে, আমিও যাবো। পরে কইল কি যে টাকা তো নাই, তুই যে যাবি, আমার তো টাকা নাই। টাকা আমার দ্বারা আছে কিছু। পরে কিছু কিছু টাকা জমাইতো, ওই টাকা লইয়ে মেলা করছে। ওই টাকা আসছিল যে টাকা হারাই গেছে, পড়ে গেছে। কে পাইছে না পাইছে কেউ স্বীকার করতেছে না। পাইছে আমার এক চাচি পাইছে, কিন্তু সে পাইয়ার দেয় না। পরে আরেকজনের তো লাভের উপর টাকা এনে এই টাকা নিয়ে আমার মা আসছে। আইসা আমার বাবা এসে আমার ডাকে, মা ডাকে, ফুবারা ডাকে, আমার কোনো সারা শব্দ নেই। অক্সিজেন লাগানো, আমি পড়ে আছি বিডের উপরে মনুষ্য অবস্থায়। 29 দিন পরে আমার নাকি হুশ হয়েছে। আমি ভালো হওয়ার পরে যেটা জানলাম, 29 জীবনে হুশ হয়েছে। আমার আম্মা পাশে বসা নাকি ছিল। আমি নাকি জিজ্ঞেস, আম্মা আপনি কি ভাত খাইছেন? তখন আম্মা নাকি বলছে যে বাবা আজকে 29 দিন যাবত মা বাবা বাবা ডাকি, একটা সারা দাও না। আর এখন জিজ্ঞেস আমার ভাত খাইছেন, ভাত পামুকে। ওই সময় নাকি আমি নিঃশ্বাস আছে, ওই নিঃশ্বাসে আবার আমি বেহুশ হয়ে গেছি। তো বেহুশ হয়ে যাওয়ার পর আমার একটা কফের ডাক উঠছে, আমার হাত পা সোজা হয়ে গেছে, এদিকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট পরে অক্সিজেন বন্ধ, আমার রানিং অক্সিজেন বন্ধ হয়ে গেছে। আর আমার 2 চোখ তারাই পড়ছে, চোখ দিয়ে পানি বেড়ে গেছে। ডাক্তার এসে নারী ধরলো, কি ধরছে, অনেক ই করছে। এরপর বুকের উপর ইয়া দিয়ে চাপ দিছে, দেখছে যে আসলে বাচ্চা আছে কিনা। ডাক্তার দেখে পরে সরি, তারপর যে এর নিয়ে যান কে, এর গার্ডিয়ানকে। আমার মা কান্নাকাটি করতেছে। পরে আমার বোনাইরে বলছে যে মারা গেছে, এরা নিয়ে যান। আপনারা বলছে মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমার বলছে যে মারা গেছে। যখন আমার বোনাই গেছে, মামি ধরে কান্দন লইছে। আমার পোলা কি মারা গেছে? আমার আম্মা নাকি দৌড় দিয়ে যে উজু করছে, উজু করে আমার ওই মাথা বিটের পাশেই দাঁড়াইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে সে মনে হচ্ছে, আল্লাহ তুমি আমার হায়াতের বিনিময়ে হলো তুমি আমার সন্তানটারে রাইখা যাও। আমি যদি সতীনের হয়ে থেকে, আমি যদি তোমার খাস বন্ধ হয়ে থেকে, আমার মতো তাহাজুদ নামাজ কোনোদিন মিস করে না, তাহাজুদ পড়তোই। আচ্ছা আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, ওজিফা পড়তো। তো আমার মা মোনাজার শেষ টোলে নিয়ে আসছে, আমার এমনি লাশ নিয়ে যাবে। ওই সময় আমার হাত পা নাড়া দিয়ে উঠছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর আমি হাত পা নাড়া দিয়ে উঠছি। তখন আমার ওই যে আব্বা ছিল, আমার বুকের উপর চাপ দিতেছে, যে ডাক্তার চাপ দিতেছে, তারা তো শ্বাস যদি থাকে তো চাইপে বাইর করে দেয়। একটা কোরামিন ইঞ্জেকশন দিয়ে দেয়, ওটা দিলে আর কিছু থাকে না। ইঞ্জেকশন দিতে আসছে, তখন আমার হাত পা দিয়ে লাগছে। আমার বাপে জুতা খুলে ওই ডাক্তার নাক মুখ পোছায় ফিকে মারছে। আমার পোলা বাঁচতেছে, তুই আমার পোলা কোরামিন ইঞ্জেকশন দিবি আমি থাকতে? আমার মা ওইটা খালকে বাবা কান্দন লইছে নাকি বাবা কইয়া। ওর সাথে সাথে আরেক ডাক্তার যে প্রফেসর উনি দৌড়ে গেছে, ওই রুগী বাচ্চা আছে নাকি। পরে এই আবার নারী ধরলো, নারী চলে। পরে ডাক্তার মনে হচ্ছে, আল্লাহ তুমি এ কোন পরীক্ষায় ফেললা, যে মারা গেল, আমরা সবকিছু কাগজ গুছাই দিলাম,
কোন পরীক্ষা তোমার পরীক্ষার কোনো শেষ নেই। পরে আমার মা আমার আবার অক্সিজেন লাগালো, নাক দিয়ে পাইপ ঢুকে এলো। ওখান থেকে আবার 7 দিন 8 দিন ছিলাম, প্রায় আপনার 2 মাসের মতো মেডিকেল ছিলাম। ওখান থেকে রিলিজ দেওয়ার পরে আমি বাড়িতে গেলাম, আমার মা নিয়ে গেল। বাড়িতে যেয়ে আমি অনেক খালি ঘুম, আর মানে আমার প্রচন্ড ঘুম। আমি কিছু হইলে আম্মা আমার মাথাটা একটু করে দেন, মাথায় দিলে ঘুমিয়ে যেতাম। আর ওই টাইমে আমি আমার মা ছাড়া কিছু বুঝতাম না, 8টা পর্যন্ত খাওয়া যেত। তো আমি ভালো হইলাম, আমি 3 মাস 3.5 মাস লাগছে আমার সুস্থ হইতে। আমি ভালো হইলাম, ভালো হওয়ার পরে আমার আম্মাকে কি তোরে আর আমি যাই দেবো না, আমি যতদিন বাঁচি তুই আমার এনে থাকবি। তুই যাওয়ার পর আমার কি কষ্ট জানো, আমি কলস জায়গায় আনতে না, আমার কলস আরেকজন এনে যায়। পরে আমি বাড়ি রইলাম। এখন আমি সুস্থ হয়ে আমার মা অসুস্থ হয়ে পড়ে, আমি আস্তে আস্তে সুস্থ হইতেছি, আমার মা আস্তে আস্তে বিছানায় পড়তেছে। এখন আমার মা বললো কি, মামুন এখন তুই একটু পর যা, আমি তোর পরের ব্যবস্থা করে দেব। আমি মা টাকা পয়সা দেওয়া নাই, পড়বো কোথা থেকে পড়বো আমি। পরে আমার মা বললো নিতু স্যার ডাইকে, স্যার আমার ছেলের একটু ক্লাস সুযোগ করে দেন একটা, ছেলেটা আমার ক্লাস করতে পারে, মেট্রিক বড় ছেলে মেট্রিক পাস করে, যদি মেট্রিক পাস করতে পারে তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট, যাতে কেউ না বলতে পারে যে ঠেলা গাড়ি পোলা মেট্রিক পাস করছে। তো স্যার বলে ঠিক আছে। আমি পরদিন স্যারে আমার বাড়ির পাশে, আমি তার স্যারের কাছে গেলাম, স্যারে আমার নিয়ে গেছে, আবার ভর্তি করে দিল। স্যার আমার জিজ্ঞেস, মামুন তুমি কি নেবা? আমি কি স্যার আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমার সায়েন্সই দেবেন, আমি সায়েন্স ছাড়া পড়তাম না। তো আমি আবার লেখাপড়া শুরু করলাম, কিন্তু আমার আগের যে ব্রেনটা ছিল এটা আমার ড্যাম হয়ে গেছে। ইংলিশ অঙ্ক এদিক দিয়ে ড্যাম হয়ে গেছে। এখন দেখি যে আমি স্কুলে গেলে মানে আমার মারি খেতে হয়। তারপর আমার আম্মা বলছে স্যারে দ্বারা কবি, স্যার আমি আমার প্রাইভেট পড়েন। স্যারে বললাম স্যার আমার একটু প্রাইভেট পড়াই দেন, টাকা পয়সা দিতে পারব না। তুই আমার বাড়ি সকালে আসবি, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তো একটু আড়াড়ি করে পরে আইস, আমি পড়াম, মানে আমার পুজো আজরা শেষ হইলে। তো তার ছেলের সাথে আমি ওইভাবে লেখাপড়া করতাম। মোটামুটি যখন আমি ফর্ম ফিল আপ করবো, এই টাইমে আমার মা আবার এত অসুস্থ হয়ে পড়ছে যে এখন আর সে উইটে হাঁটতে পারে না। তার বাথরুম নিলে আমার নিয়ে যেতে হয়, পানি খরচ আমি করাই দিই। পরে আমার মাকে, বাবা আমি মনে হয় যে পাপ কামে করতেছি। আমি কি মা কেন বলেন তো? আমি তো আমার যেটা আমার মেয়ে করার কথা, তুই আমার পানি খরচ করে দিস, আমার কাপড় চাপড় দিয়ে দিস। আর আমার মা আমার মা আমার মেয়ে থাকলেও আমার এতটুকু করতো না। এরপরে আবার কোরবানি চলে আসছে, আমার মা উঠে বসাই 15-20 দিন আগে হঠাৎ করে মানে তার ঘুমাইতে তার চোখে ছানির মতো পড়ে গেছে, এখন সে আর দেখে না। পরে আমার বাবা বললো কি যে একটা কবিরাজ নিয়ে আসি, কবিরাজ নিয়ে এসে আমি দেখি কি অবস্থা। তো কবিরাজ আনছে, আইনে তেল পরে দিয়েছে। এখন আমার মার চোখ ধরা সরিষার তেল দিতে আছে, সরিষার তেল এমনি জ্বলে, আমার মা খালি মাথা ঘুরে। পরে আমি সরিষার তেলের বোতল ধরে ফিকে ফালাই দিছি। আমি বলছি আমার মার শরীরে একটা টাচ কেউ করবেন না। আমার বাপের কাছে আমি যান, আপনি এখান থেকে সরেন। আমার মা যদি হুশ থাকতো তাইলে চিৎকার দিত। মানে এতটাই দুর্বল হয়ে গেছে, এতটাই দুর্বল হয়েছে। পরে আপনার 2 দিন ওই দিন গেল, পরের দিন ভাত খাওয়া দিন আছে। আমার যে আঙ্গুলটা, আমার এই আঙ্গুলটা 3 মাস আমার অবশ ছিল। ভাত খাওয়া ভাত মুখে দিয়েছি না, আমার আঙ্গুল কামড় দিয়ে ধরে ফেলছে। বোঝার মানে সেন্স নেই, আমার আঙ্গুল কামড় দিয়ে ধরে ফেলছে। মানে আঙ্গুল আমার ছিঁড়া যেতেছে, অলরেডি আমার আঙ্গুল মানে রক্ত থানা দিয়ে গেছে। আমার বাপে পাশে বসা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমার। আমি তাও মানে শব্দ করি না, আমি খেলে গেছি কাইটে হলাম, যদি কাইটেও যেতে আমি কোনো রাগ করবো না, কিন্তু চোখ দিয়ে আমার পানি পড়তেছে।
আমার বাপে পাশে কোনো টেতা বেল করে ধাক্কা দিচ্ছে, আমি আমার মায়ের ধরছি, আমি আব্বা দ্বিতীয়বার টাচ করার চেষ্টা করবেন না, কারণ আমি যদি হাইটে গেছি আমার মার ব্যথা লাগছে। আমি মেডিকেল ছিলাম, আমার মার মোনাজাতে আল্লাহর দোয়া, আমার মার দোয়া কবুল হয়েছে, আমি বাচ্চা আছি, কিন্তু মার শরীরে একটা টাচ আপনি করতে পারবেন না, আমি করতে দেব না। পরে বাপারে অনেকগুলো বকা দিয়েছি, মানে কষ্টে বাবা মুখ আন্দার করে চলে গেছে। আপনার 10 থেকে 15 মিনিট ওর আঙ্গুল কামড়ে ধরিয়ে রেখেছে। পরে আমি যাক ডাক্তার দেব না, যে কোন অবস্থায় দেয়, যদি আঙ্গুল পয়সাও যায় তা আমি ডাক্তার দেব না, এটা মার মনে করি মার একটা চিনা আমার। পরে আমার মা মানে এত ডাকি যে মা উঠেন ভাত খাওয়াই দি, কার কি মানে কোনো শব্দ নেই। আপনার 7-8 দিন কোরবানি বাকি আছে, 7-8 দিন। তো একদিন আপনি খিচুড়ি পাকাইছি, যে নরম খাবার একটু খাওয়াই দিই, চামিচ দিয়ে দিই, 10 বার দিলে একবার খায়, আর সারাদিন খেলে ঘুমায়। উড়ে খেলে কাদের উপর লই, বুকের উপর বাজাই বসাই, সে আর মানে বসে না, ঘাড়ের রক মনে ছিঁড়ে গেছে। এরকম কাজ করে দেয়, যদি একটু এরকম সোজা করি আবার এদিকে যায়, কোনো ইয়ে নাই, সেন্স নেই, মানে ঘেটির রকে কোনো বলই নেই। কানের লতি মারা যাওয়ার আগে শুনছি কানের লতি ভেঙে যায়, এভাবে ভেঙে যায়। তো কানের লতি ভেঙে এভাবে মানে ঝুলতে আছে, এরকম লড়া দিলে মনে হয় লড়তে আছে। আমি তো বুঝতে পারি না, কিন্তু আমার এক চাচা বুঝছে। মামুন, কারো বাপ মা চিরদিন বেঁচে থাকে না, আমি আমার মা যদি মরে যায় তাহলে আমি মনে হয় বাঁচতাম না এবার, কারণ আমি ধাক্কা খাইতে খাইতে এই পর্যন্ত আসছি, আমি মনে হয় বাঁচবো না। তো মনে করেন কালকে সকালে কোরবানি, আজকে সন্ধ্যা 6:10, ঠিক সন্ধ্যা 6:10 আমি আমার মায়ের আমার কুলের উপরে বসাই রেখেছি, মাথাটা দিয়ে বুকের উপরে বাজাইয়া বসাই রেখেছি। এখন দেখছি সে আর বসে থাকতে পারে না, মানে আস্তে আস্তে পড়ে দিতেছে। তো তারা সবাই আমার রানের উপরে রাখছে মাথাটা। 6:30 বাজে, তখন ভাইয়া মানে 3টা টান দিচ্ছে, আমি সে চাই রয়েছি, দেখতেছি কি হইতেছে। 3টা টান দিয়া আপনার চোখটা তারাই পড়লো। তখন আমার এক চাষি আমার হাত ধরে টান দিয়েছে, আমি খালি একটা চিৎকে দিয়েছি, আমার মা কই, আমার মা কই। যখন আমি চিৎকার দিয়েছি তখন আমার ফুবুরা খালারা, এর মাঝখানে আমি একটু বলতে ভুলে গেছি, আমার এক খালা ছিল, যখন অসুস্থ বেশি তখন ফালাই থুয়ে জায়গা, আমাকে খালা যে মা এতটা কষ্ট করছে এই মারে কারণ আপনি ফেলাই দিতে, আপনার তো আপনার কোন আপনার মেয়ের যে আদর্শ নেই এটা আপনার জুটবে না, আমি মুখের উপর তারা বলে দিছে। পরে আমার মা যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমার মানে সেন শক্তি আউটে গেছিল। কত সালের ঘটনা এটা? এটা আপনার 2006 সালে। তো আমি 3 মাসে আমি কারোর সাথে কথা বলতাম না, ওই একা একা থাকতাম। আপনার বড় ভাইটা কোথায় তখন? বড় ভাই ঢাকায়। কি করে? বড় ভাই গার্মেন্টস চাকরি করে। আপনি তখন কি করেন? আমি চাকরি করতাম, চাকরি করে ওই যে স্টক করার পরে বাড়ি গেলাম। ওই বসে থাকতেন না করতে বলে চলে? বাবা তখন কি ঠেলা গাড়ি চালাতো না? না, বাবা দেশে কাম করতো। সংসার চলতো কিভাবে তাইলে? ভাই কিছু টাকা দিত মাঝে মধ্যে, আর বাবা আমার যে জমি ছিল ওই জমিতে যে ধান হইতো, তারপর মানুষের কাজ করতো, ওখান থেকে মিলে দিলে চলতো। তারপর তো মা যখন মারা যায়, ভাইরে এর আগে আমি ফোন দিছি, মা মারা যাওয়ার আগে ঠিক 2-2.5 ঘন্টা আগে ফোন দিছি যে ভাইয়া 10 টাকা মিনিট। ফোন দিলাম যে ভাইয়া আপনি বাড়ি আন, মার অবস্থা ভালো না। তখন ওর সে কয় মার অবস্থা ভালো, তুই আমার মিথ্যা দেবো, আমি কোরবানিতে বাড়ি যাবো না এই জন্য মিথ্যা দেবো। যখন মা মারা গেছে, মারা যাওয়ার পরে ফোন দিলাম, আমার কে জানি ফোন দিলে তা আমি জানি না, আমার ফুবোর কাছে। ফুবাই আমারে পরে আমার বড় ভাইয়ের অফিসে যাইয়া ডাইকে নিয়েছে, চল বাড়ি যাম। তখনও বুঝে না আমার ভাই, তখনও বুঝে না যে আমার মা মারা গেছে। আমি কিন্তু আমার বড় ভাই জানাই দিয়েছে মার অবস্থা ভালো না, হয়তো মা টিকবে না, তোমার দেখতেছি চলো, কিন্তু তুমি মনে মার লাশও পাবো না। এরপরে আমি
মা মারা যাওয়ার পরে আমার বাবা একা আর 1.5 বছর আমার বাবা এখান থেকে মনে করেন আপনার মালিবাগ চৌধুরী পরে কাজ করতো, মাটির কাজ করতো। হুম তো আমি ভাত রান্না করে দুপুরে ভাতটা নিয়ে যেতাম। হুম আর ওনার সাইকেল চাইয়া ওই লোকটা ওই অসুস্থ হয়ে গেছে, তো ওনার সাইকেল নিয়ে আমি যাইতাম, হুম ভাত দিয়ে যেতাম দুপুরে। আবার বিকেলে আসলে আব্বার জন্য গরম পানি সবকিছু রেডি করে যেতাম। 1.5 বছরের মাথায় আমার বাবা বিয়ে করার জন্য খুব করতেছে, হুম সবার কাছে বলছে বিয়ে করবে। পরে আমি বাধা দিছি হুম যে না, আপনি বিয়ে করতেন না, বড় বাইরে বিয়ে করেন। হুম তখন সে বড় বাইরে বিয়ে করে না। আচ্ছা একদিন এক মহিলা আসছে বাসায়, আইসে আমার পিছনের দরজা দিয়ে উঠে সামনের দরজা দিয়ে নামছে। হুম নাইমে আমার ওই যে ঘরে কি কি আছে না আছে এগুলা দেখতে আসছে। কি ব্যাপার, আপনি কি এভাবে করতেছেন কেন? পরে আমার চাচার আমি জিজ্ঞেলাম কি অবস্থা, কেডা এই বাড়িতে ঢুকছে কিভাবে? হুম পরে আমার চাচাকে তোর বাবা বিয়ে করবে। হুম মানে সে বিয়ের জন্য খুব উন্মত হয়ে গেছে। মানে আপনার বাবা? হ্যাঁ, খুব উন্মত হয়ে গেছে। পরে আমার ফুবারা আমার বড় বাইরে ফোন করার পরে বড় হয়ে গেছে, যদি বিয়ে করে তাহলে করাই দেন। হুম আমি বলছি সে যদি বিয়ে করে তাহলে আমি বাড়ি থাকবো না, একটা মুহূর্তের জন্য আমি বাড়ি থাকবো না। হুম তো আমি বাধা দেওয়াতে আমার বাবার সাথে আমার সাথে অনেক মুখ কালাগালি হয়েছে। তো আপনার ঘরের ভিতরে চাউল ছিল, হুম আমি যে পাক করতাম, আমার এক চাচি ছিল, মানে উনি ক্লিক লাগাই দেব সবসময়। হুম উনি একদিন বলে কি, আমি বাজার থেকে আইতেছি, আমি শুনতে আছি, আমি আইসা দাঁড়াইছি হুম কল পরে শুনতে আছি যে আমার বাবা কইতেছে যে মামুন মনে হয় আমার ঘরে চাউল হুম কম লাগে। পরে বলে যে কম লাগে, তাহলে দেখো মামুন নিয়ে চাউল মনে হয় বেচছে, হুম বেচছে পোলা বাংলাকে আড্ডা দিতেছে। এখন আমার স্বাস্থ্য বোন দিয়েছিল, পরে আমার স্বাস্থ্য বোন সাথে সাথে তর্কটা ধরছে, মা তুমি কি কইলা, আবার কও তো হুম তুমি কি কইলা? মাসুদ মামুনের নামে তুমি যদি বলো তোমার জিভটা হয়ে পড়বে। ওরা ওই ধরনের পোলাই না। আমি ওখান থেকে শুই না, সামনে আছে আমার বাপের। হুম বুঝতে আব্বা, আমি আজকে 1.5 বছর হুম আপনাকে পাক করে খাওয়াইলাম, কোনোদিন চুলা পরে যায় দিনে, আর আজকে আপনি আমারই সন্দেহ করেন। যাক, আপনি সন্দেহ করেন, আল্লাহ আমার ভালো রাও, মানে এই কথা আমি কায়দে দিছে। হুম পরে বাসায় এসে ওই দিন রাত্রে ভাত খেলাম না, ভাত না খাই শুয়ে রইলাম। সকালবেলা উঠে ভাত পাকাইয়া আব্বার জন্য গরম ভাত দিলাম, মানে আব্বা কইতেছে ভাত খা, আমি খাইয়ে যান। তুই ভাত না খাইলে আমি ভাত নিতামও না, খাইতামও না, তুই ভাত খাবে রোহাম। পরে আমার স্বাস্থ্য বোনে আইয়া আমার দইরা অনেক রিক্স করে ভাত খাইলাম। তো অনেক মেয়ে দেখছে। হুম এখন লাস্টে যে মেয়ে দেখলো আমার ক্লাস ফ্রেন্ডের বোন। মানে আপনার বাবা হুম, বিয়ে করার জন্য? জি। ওকে। আমার ফুবকে দায়িত্ব দিল, আমার ক্লাস ফ্রেন্ড যখন আমার বাড়িতে আসছে দেখতে। হ্যাঁ আমি বললাম কি ব্যাপার তুই এনেকা? এতদিন বলতাম যে মানে আমার বন্ধুত্ব ছিল একটা, আজ থেকে তুই আমার বাইক নিয়ে যাবে। হুম তখন আমার মনে করেন মাথাটা এত গরম হয়েছে, মানে আমি পরে গেলাম যে তুই কি কইতেছাস? হুম হ্যাঁ, আমার বোনের সাথে তোর বাবার বিয়ে হবে। হুম তখন আমি কই আল্লাহ, তুমি আমার এই দুনিয়া না রেখে আমার নিয়ে যাও, সবচেয়ে ভালো তুমি আমার নিয়ে যাও। হুম আমরা ফুবার গেলাম, কয় আমরা কি করবো, তোমার বাপে বিয়ে করবে, তোমার বড় ভাই অর্ডার দিছে। হুম পরে আমি বড় ভাই এসে 2 মিনিট কথা বললাম যে ভাই তুমি বলো, তুমি কি বিয়ের জন্য অনুমতি দিচ্ছ? কয় আর কি করবি, বাবা যদি এটা অকারণ করে বদনামটা তো আমাদের মাথায় আসবে। হুম তুই ঢাকায়, আমার বাবা যেদিন বিয়ে করতে যায় সেদিন আমি ঢাকা উঠি। আমার বাবা যায় বিয়ে করতে, আর আমি সেদিন ঢাকা উঠে বাড়ি থেকে বেরোয় গেছি। হুম এর পিছনে আমাদের বাড়ির চাচার আছে, চাচির আছে, এদের ষড়যন্ত্র আছে, হুম মানে আমার বাড়ি থেকে সরাবার জন্য। তা আমি যেদিন ঢাকায় আসি, আমার এক চাচিকে তোর ঢাকা দেওয়া লাগবে না, তুই দেখ কি হয়। আমি কে না, আমার মা নাই, আমার বাপে বিয়ে করে আর একজন ঘরে আনবে, আমি 2 চোখে দেখবো, অসম্ভব, আমি বাড়ি থাকবো না। হুম পরে আমি ঢাকায় এসে পড়ছি, আইসা বড় ভাই ফুবুর এনে উঠলাম। বড় ফুবু গেল না, ফুবাই বিজয় বিয়ে করাইলো। হুম তারা
বিয়ে করে নিয়ে আসছে। আমি আমার মতো 1 মাসের মতো বেকার ছিলাম, কি করব না করব মানে চিন্তা করে গুলো পড়েছিলাম। বড় ভাই কি করব, পরে বড় ভাই দেখ তুই কি করবি। পরে আবার চাকরি নিলাম এই রামপুরে এসে আইল্যান্ড ফ্যাশনে গার্মেন্টসে চাকরি নেওয়ার পরে চাকরি করা অবস্থায় আমার মানে টাকা যাই ইনকাম করি আমার বড় বাড়ি দিতাম, যে সব টাকায় বড় বাড়ি হাতে দিতাম। আচ্ছা, বড় ভাই টাকা দিতাম, বড় বাড়ি তখন বলছে ভাই একটা ডিপিএস করো, যে তোমরা 2 ভাই টাকা ইনকাম করতেছে ডিপিএস করো, 2 ভাই মিলে ডিপিএস করে রেখে ভবিষ্যতে কাজে লাগবে। তখন তার বন্ধু বান্ধবের অভাব নেই, এক বন্ধু বিদেশ যাবে, সে বন্ধুর টাকা দিছে, পারভেজ নাম, উনি বিদেশ সৌদি আরব গেছে, সৌদি টাকা দিচ্ছে, টাকার ফেরত দেয় না, আমি বিদেশ নিয়ে যাব তোরে। বাইরে যাওয়ার পর আমার বড় ভাইয়ের সাথে যোগাযোগ নেই। আর এক বন্ধু ছিল বেকারি ব্যবসা হতে, তার সাথেও সম্পর্ক, মানে আমার বড় ভাই ছোটবেলা থেকে মানুষকে বিশ্বাস করতো যেটা আমাকে বিশ্বাস করতো না, সে হলো পর মানুষকে বিশ্বাস করতো বেশি। তো এখানে ধরা খেলো। এরপরে হঠাৎ করে একদিন বড় ভাই কোরবানি, আব্বা মারা বিয়ে করার পরে বাড়ি গেলাম কোরবানির সময়, আমার জোর করে নিয়ে গেছে, আমি যাবো না। তারপর আমার বড় ভাই জোর করে নিয়ে গেছে, চলে যাই। বাইরে গেলাম, বাইরে যে আমি ওই যে আব্বা দ্বিতীয় বিয়ে করছে তার হাতের রান্না আমি খাই না, আমি আমার ফুবুক বাড়ি যে ভাত খাই, আমার শাশুড় ঘরে খাই। কারণ আমার বাপে তুই কি আমার পরিচয় দেবে না, আমি কি পরিচয় দেবো না, জন্মদাতা আপনি, আপনার পরিচয় তো তুই আমি কথা বলি না, কিন্তু আমি ওনার তো ভাত খাবো না। পরে ওই মহিলা আইসে আমার বাপের দ্বিতীয় বিবাহ করা বউ, যারা আমি আম্মা ডাকি, তো উনি আমার হাত ধরছে, হাত ধরে বলছে তুই তো আমার এখন পোলার মতোই, আমি যদি কোনো অন্যায় করি তুই আমার বিচার কর। পরে অনেক কান্নাকাটি করলো। পরে আমার বললো যে ঠিক আছে। আমার বড় ভাই বললো আমার কিছু মা ডাকবে না খালা মা ডাকবে, এটা ওর ব্যাপার, কিছু না ডাক এটা ওর ব্যাপার, ওরে ওর মতো চলতে দেন। আমি ওখান থেকে চলে আসছি বাড়ি। 3 দিন থেকে 7 দিনের জন্য 3 দিন থেকে আমি ঢাকায় এসে পড়ছি। বড় ভাই রয়েছে, বড় ভাই 7 দিন পরে আসছে। 20 দিন 25 দিন যাওয়ার পর আমার বাবা হঠাৎ করে ফোন দিচ্ছে, তোরা বাড়ি 2 জন। আমি কেন বাড়ি কোনে আইলাম, আজকে 20-25 দিন বাড়ি যাবো কেন? যদি এবার বাড়ি নাও তাহলে আমার মুখ আর তোমরা দেখবা না। আমি বললাম কেন মুখ দেখবো না? কেন তোমার বড় ভাইকে ভাইয়ে দেখছি, আমি বিয়ে করাবো। বড় ভাই আমি কইলাম যে কি করবেন? তখন আমি রামপুরে থাকি আনন্দ হোটেলে। পরে ফুবারে ফোন দিলাম, ফুবারে দায়িত্ব দিয়ে বেড়াইলাম, ফুবা আপনি যান, যাই বিয়েটা ঠেকান। তো ফুবা চাইছিল যে তার মেয়েটা আমার বড় ভাইয়ের কাছে দেবে, নাম বলছি শর্মা। আমার বড় ভাইয়ের কাছে দেওয়ার জন্য কি করছিল, আমার বাপে বলছে ডালি বংশের মেয়ে আনবে না, মানে তাদের বংশ ডালি, আমরা মোল্লা, ডালি বংশের মেয়ে আনবে না। ওইটা মানে আমার ফুবারের জিত। সে বাড়ি দিয়ে কি করছে, সে সবকিছু ফাইনাল করে আমার ফোন দিছে যে আজকে তোমার ফুবো লইয়া গাড়িতে উঠো। অফিসে গেলাম, অফিসে যেয়ে বললাম স্যার এই সমস্যা, আমাদের বাড়ি যেতে হবে, এখন আমার ছুটিও দেবে না, বড় করে ছুটি দিতেছে না। তো আমরা অ্যাবসেন্ট করে দিয়ে বাড়ি গেলাম, বলি বাড়ি চলে গেলাম ফুপুরে নিয়ে। এখন আমি বলতেছি যে মেয়ে দেখবো আমি, আমার বড় ভাই আমার শিখে দিয়েছে তুই মেয়ে দেখবি তুই। আমি আমার বাপের বললাম যে আমি মেয়েটা দেখি আসলে মেয়েটা কেমন, সুন্দর নইলে আমি বিয়ে করাবো না, আপনি যদি বিয়ে করেন আমি নাই এর ভিতরে। আমার বাবাকে না মেয়ে ভালো, আমি না মেয়ে ভালো কিনা এটা আমার জানতে হবে। আপনি বিয়ে করেছেন কত সালে? আমি বিয়ে করিনি এখনো করেন নাই? এখনো বিয়ে করি। কেন বিয়ে করেন নাই? না বিয়ে করবো, কিন্তু এখন আমি যেভাবে চাচ্ছি বাটো ভাবে পাচ্ছি না। কিভাবে চাচ্ছেন? আমি চাইতেছি 5 ওয়াক্ত রোজা নামাজি, আচ্ছা পরহেজগার। আচ্ছা ঠিক আছে, সেটা আপনার জায়গা থেকে চাওয়া। তো আপনার সংসার চলে কিভাবে? আপনার নিজের চলে কিভাবে? আমি এখন সংসার চালাইতেছি, আমি এই যে ইলেকট্রিক কাজ করি, আপনাদের গুলশানে মাঝে মধ্যে আমি কাজ করি, একটা ফ্যান লাগাইলে 500 টাকা 700 টাকা, এইগুলো করে করে আপনার সংসার চলে? হ্যাঁ এইগুলো করি। তারপর বাবার বিয়ে শাদী করে সংসার করতেছেন? বেঁচে আছেন? বাবা বেঁচে আছে। আচ্ছা, বড় ভাই বিয়ে শাদী করে সংসার করতেছে? বড় ভাই তো এখন কোনো কাজই করতে পারে না, বড় ভাই সে অসুস্থ, সে মানে বিছানায় পড়া। আচ্ছা, তার পুরো ফুল ফ্যামিলি আমি দেখি, আমি বহন করি এই সংসার, এগুলো করে আপনি পুরো ফ্যামিলি দেখেন।
আপনার এই গল্পটা আপনি কেন বললেন আজকে রেডিওতে লাখ লাখ মানুষের কাছে? আমি এটা বললাম যে আমি আপনাদের এখানে অনুষ্ঠানগুলো আমি শুনি, তো আমি চিন্তা করলাম যে আমি আসলে সবাই তো জীবনে গল্পটা বলে, তা আমার জীবনের গল্পটা আমি কিবরিয়ার কাছে একটু বলি। আসলে পৃথিবীতে সবচেয়ে বড় জিনিস সম্পদ হচ্ছে মা, তারপর হচ্ছে বাবা। আর আমি এখান থেকে সবাই যারাই আমার এই গল্পটা শুনছেন তাদের সবার উদ্দেশ্যে বলছি, কোনোদিন মার কলিজায় মার মনে আঘাত দেবেন না, কারণ মা হয়েছে এমনই একটা স্থান যে শরীরের চামড়া কেটে যদি পাপড় বানায় তাও ঋণ শোধ করা যাবে না। কিন্তু আমি ঈদ আসলে কোরবানি আসলে সবাই বাড়ি যায়, আমি আজকে 10 বছরের বেশি হয়েছে আমি বাড়ি যাই না। কেন? আপনার মার তো কবর আছে ওখানে, আপনার তো যাওয়া উচিত। আমি জিয়ারত করি এখানে, এখান থেকে জিয়ারত করেন? হ্যাঁ, এখান থেকে জিয়ারত করি, কিন্তু বাড়ি যেয়ে দেখবো কবর, মাকে ডাক দিতে পারবো না। আমি ওটা শাড়ি কিনে দিয়েছিলাম আর আমারে চাকরি অবস্থায়, ওই শাড়িটা পর্যন্ত আমি কাউকে দিই না, কারোর ধরতে দেন না? কারো ধরতে দিই না, ওটা আমি রেখে দিয়েছি। আপনি অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি আল্লাহ আপনাকে করছে, এটা আমি প্রথমত বলি। কারণটা হচ্ছে যে আপনার মাকে নিয়ে আপনি যে গল্পটা বললেন এটা কতটুকু সত্য সেটা যাচাই করার সুযোগ আমাদের নাই, বা আমরা ওইভাবে অনুষ্ঠানটা করিও না, সেটা আপনি ভালো জানেন সত্যের জায়গা থেকে। তবে যদি এভাবেই ঘটে থাকে আপনার জীবনে যে আপনি মৃত্যু অবস্থায় ডাক্তার ডিক্লেয়ার করে ফেলেছেন, সেখানে আপনার মা আপনার জন্য দোয়া করেছে, আল্লাহ তাকে ফিরে দিয়েছে, আমার ডেথ সার্টিফিকেট যেটা ওটাও আছে? ওটা আমার এখানে নেই, কিন্তু আমার বাসায় আছে। ডেথ সার্টিফিকেট দিয়ে দিয়েছিল আপনার? আমার ডেথ সার্টিফিকেট দিয়ে আমার টলিতে উঠেছে, আমার ডেথ সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারে, আমার ওই কাগজটাও এখনো আছে। ওই অবস্থায় আপনার জীবন ফিরে পাইছেন? ওই অবস্থায় একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মার দোয়া আমি বিশ্বাস করি একটু বাড়তি দেওয়া লাগে, যেটা আমার লাগতেছে না। দাদা বড় ভাই একটা অঙ্ক করছে বা একটু কাগজ রয়েছে, ওটার ভিতরে আমি লিখতাম, এভাবে করে আমাদের সংসারটা মোটামুটি ভাবে চলে আসছে। আচ্ছা, বড় ভাই যখন মেট্রিক পরীক্ষা দেয় তখন হইলে আমাদের সবচেয়ে বড় অভাব গেছে। আমি মেট্রিক পরীক্ষা দিয়ে দেবে, এর মধ্যে আমি অসুস্থ হয়ে পড়লাম, মানে এত ব্যথা পেটে, ব্যথার ইয়েতে আমি নিজে ঠিক থাকতে পারতেছি না, মানে পার মাথায় একসাথে হয়ে যায়। তো বড় ভাই ফর্ম ফিল আপ করবে, আমার স্বাস্থ্য ভাইরা ফর্ম ফিল আপ করতে গেছে, সবাই ফর্ম ফিল আপ করে আসছে, আর আমার ভাই খালি কাঁদতে আছে যে আমি পরীক্ষা দিতে পারতেছি না। আমার স্বাস্থ্য বেড়ে গেলো যে আমার এটা করে দেন, এখন আমারও মেডিকেলে নেওয়া লাগবে, ভাইও ফর্ম ফিল আপ করবে লাস্ট দিন। পরে 1500 টাকা ফর্ম ফিল আপ করিয়ে 700 টাকা দিয়েছে স্যারের হাতে বয়ে ধরে। আমার রাত্র 8টার সময় লই মেডিকেলে রওনা করছে। মেডিকেলে যাওয়ার পরে আমার মেডিকেলে ভর্তি করলো, আমার ব্যথা অনেকগুলো টেস্ট দিছে, যেগুলো ব্যথাই কমাইতে পারে না। লাস্টে বাধ্য হয়ে তাকে খালি ঘুমের ইঞ্জেকশন দেয়, বারবার ঘুমের ইঞ্জেকশন দিচ্ছে। তো ডাক্তার একটা নার্সে ইঞ্জেকশন দিল, আমার হাতে হাওয়া ঢুকেছিল, ওটা ইনফেকশন করছে, আমার সমস্ত বডি ফুলে গেছে। শুক্রবার ছিল, শুক্রবার তো ডাক্তার আসে না, শনিবার রোববার আসছে, আইসে দেয় যে কি অবস্থা, আমার হাত ধরে লাজ কি অবস্থা মামুন, আমি ব্যথায় মনে হয় আমার শরীর ভিতরে আগুন জ্বলাই দিয়েছে। পরে হাত আমার শরীরতে মানে হলুদের মধ্যে চিকচিক করতে আছে, কি ব্যাপার এরকম হলে নার্সিং ইঞ্জেকশন দিয়েছে, এই জন্য এরকম হয়েছে। সাথে সাথে সে নার্সের ডাক দিয়া বলছে ইঞ্জেকশনে কি হাওয়া ছিল? কয় না স্যার। হাওয়া না থাকলে এইভাবে ফুলবে কেন? ভালো ছেলে দেখে গেলাম, এই ছেলেটা তো মাইরে হালাইছো তুমি, তোমার চাকরি থাকবে না, আমি বোর্ড বসাই দিয়েছি। তো আমার নিয়ে গেলাম, আমার নিয়ে তারা 7-8 জন বসছে, পরামর্শ কি করা যায় ছেলেটারে, ছেলেটা তো মানে মারাই যাবে যে অবস্থা। আচ্ছা, পরে আমার বয়স কত তখন আপনার? এই সময় আমার বয়স 16-17 হবে, আরো কম হতে পারে, বাটামরি খেয়াল নেই। তো যখন আমার নিয়ে গেল, নিয়ে দিয়ে আপনার সিরিঞ্জ ঢুকাইয়া টান দিছে, প্রয়োজন আসতেছে, মানে আমার হাতের ভিতরে প্রয়োজন হয়ে গেছে। আচ্ছা, পরে আমার মা আমারে বললো যে আপনার কোনো টেনশন নাই, যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে আপনার একটু সাদা বনসই দেন। আমার মা বলছে আমি আমার জীবন থাকতে আমি বনসই দেব না, কারণ দোষ আপনাদের, আমি কেন বনসই দেব। পরে বললো যে দেন,
বাকি রিক্স আমরা নিব। পরে আমার মাকে যেন আমি দিব না, আমার মা বংশ ছাড়াই আমার নিয়ে গেছে, নিয়ে অপারেশন থিয়েটারে ঢুকাইলো। আমি তাকানো মানে আমি দেখতেছি একটা ইঞ্জেকশন হচ্ছে 1600 টাকা দাম, ওইটা দিলে আপনার কাইতে পারলে বোঝা যায় না। আচ্ছা, ওই ইঞ্জেকশনটা দেওয়ার পরে আমি দেখতেছি মানে একটা বালতি পাইতা আমার কাটছে, এখান থেকে কাইটা এই পরিমাণ মাংস উঠাই ফেলাইছে। চাপ দেয় বালতি ভরে যায়, ব্লাড, হ্যাঁ ব্লাডে প্রয়োজনে ভরে যেতেছে, এর সাথে ব্লাড পড়তেছে। চাইবে চাইবে ফেলাইয়া পরে এখান থেকে এই পর্যন্ত ফারছে, ফাইরে আপনার পাইপ দিয়ে ওয়াশ টস করে এরপরে আপনার সেলাই করে কোনো মতে গজ ঢুকাই বের করে দিয়েছে আর ঘুমের ইঞ্জেকশন দিয়েছে। ব্যথা যখন গেছে তখন তো আমি মানে ওই যে চাপছে ওটার উদ্বেগ আরো বাইরে গেছে, এত পরিমাণে ব্যথা যে আমি টিকতে পারতেছি না। পরে আবার কি করছে একটা ইঞ্জেকশন ট্যাবলেট দিচ্ছে, ঘুমের ট্যাবলেট। আমার মাকে কি ট্যাবলেট এটা আইনে খাওয়ান, ওর ব্যথা কমবো। পরে আমার মা লেখা পরে কিছু জানতে ওইটা নিয়ে এক নার্সের কাছে গেছে, আচ্ছা এটা কি, এটা ঘুমের ট্যাবলেট। আমার মা ওইটা স্লিপটা ছিঁড়ে ফেলাই দিছে। পরে যখন আমার ব্যথাটা কমছে খাওয়াইছেন, আমি খাওয়াইছি। তো আমার যদি ওই দিন ঘুমের ট্যাবলেটটা খাওয়াইতো, আল্লাহ মনে হয় যে আমি এই পৃথিবীতে ওই দিন বেঁচে থাকতাম না, ওই দিন আমি চলে যেতাম। তো ওখান থেকে সুস্থ হওয়ার পরে বাসায় এলাম। বাসায় আসার পর বড় ভাই পরীক্ষা দেবে, ফর্ম ফিল আপ করবে না তারপরে 700 টাকা দিয়ে কোনো মতে মানে স্যার এত বাইরে করেই আনছে। বড় ভাই পরীক্ষা দিতে গেল, প্রথম পরীক্ষা বড় ভাই ফেল করলো। আচ্ছা, বাবা মানে ফেল করাতে বাবা খুব রাগাই গেছে। এসএসসি, হ্যাঁ এসএসসি খুব রাগ হয়ে গেছে, সে বাড়ি বসে না। ফেল করছে, আমি এত কষ্ট করে ঠেলা গাড়ি ঠেলে মানুষ কষ্ট করে খাওয়াইতেছি, ফেল করলে গা। কারণ আমার ভাই কোনো প্রাইভেটই পড়ে নাই, আর আমার চাচাতো ভাই সেও ফেল করছে, সেও 2 বার দিয়েছে, আমার ভাই 2 বার দিয়েছে। অথচ আমার ভাই লাস্টে 2nd ডিভিশন পেয়েছে, তার চেয়ে নাম্বার বেশি। আর ওই চাচারা মানে সবসময় আমাদেরকে একটু আড়া চোখে দেখতো, বলতো যে ঠেলা গাড়ি ঠেলে এর পোলাপন মানুষ। একদিনই তো বলছে তোর বাবা ঠেলা গাড়ি ঠেলে, তুই মানুষই কি করবি, তুই যে ঠেলা গাড়ি ঠেল। মানে তারা ইস্কার হতো, সে পুলিশ চাকরি করতো, তাই মানে ইঙ্গিত দিয়ে কথা বলতো। পরে যখন ফেল করলো পরে আমি বলছি সময় যে চাচা আপনার পোলারা তো অনেক প্রাইভেট পড়াইছেন, তো আমার ভাই তো পরে ফেল করছে, আপনার পোলা তো ফেল করলো, তো সারা বছর প্রাইভেটে কি লাভ হইলো। আমার চাচা এই কথা বলছে, ঠেলা গাড়ি পোলা ফেল করে, আমার পোলা ফেল করছে, ঘুরছে আড্ডা দিচ্ছে, এই জন্য ওই সময় খুব খারাপ লাগছে। এরপরে বড় ভাই মেট্রিক পরীক্ষা দিয়ে ঢাকায় আসলো, দ্বিতীয়বার ঢাকায় আসার পরে ভাইয়া পরীক্ষা দিয়ে ঢাকায় আসছে, ভাইয়ের রেজাল্টও বেরোইছে। এখন রেজাল্ট বেরোর পরে যখন রেজাল্ট নিয়ে এসে মালিরা ফুল নিয়ে আসে, গ্রামে আগে ফুল নিয়ে আসতো, যে ফুল দিয়ে তার সম্বোধনা জানায়। এখন আমার মার চোখের পানি আর শুকায় না, কান্নায়। পরে আমার চাচতো ভাই ছিল, ভাই চাচি মাসুদ তো নাই, আমি তো আছি। পরে আমার ওই চাচতো ভাই গলার মালা নাড়েছে, নিয়েও পড়ছে। পরে ভাইয়া শুনে বাড়ি গেল, যে সাথে সাথে মার জড়াই কান্দন রয়েছে, মা আমি চাকরি নিছি, আমি যদি কোন তাইলে আমি পড়বো। বলছি তুই যদি পড়ো তাইলে আমি পড়াম, আমি তোর পড়া বাদ দেবো না। চাকরি নিয়েছি। পরে আব্বাই বললো যে পড়, কি মন্তব্য করছে। পরে আবার আমি ঢাকায় এসে বললো ভর্তি হইয়া, সে কলেজ আর গেল না, কলেজে ভর্তি হইয়া আর গেল না। আমার এদিকে যখন ভাইয়া একটু ঢাকা উঠলো, তখন আমার একটু লেখাপড়ার দিক দিয়ে কাগজ কলম আনুষঙ্গিক যা লাগে এদিকে আমি হেল্প পাইতেছি। তো আমি ক্লাস 7-এ যখন উঠছি, তখন আমার মা, আমরা পাতা কাটতাম, হোগল পাতা চিনেন, ওই হোগল পাতা কাটতে গেছে, কাইটে আনছি, শুকা দিছে, যেগুলো বাদ পাতা ওগুলো এক জায়গায় কাটি দিতেছে। আমার মা করছি পরদিন যে সকালে কাছে দিয়া ওই হোগল পাতাটি টাইনে টাইম মেলতাস, তো ওর ভিতরে সাপ ছিল, সম্ভবত সাপের গায়ে আঘাত লাগছে। আমার মা আঘাত লাগার সাথে সাথে কামড় দিছে,
আগ্রা গাছ ছিল, আমার মনে হচ্ছে আগ্রা গাছ ছিল। তো মোরা আগ্রা গাছ খালি বারবারই করো, তো কাছে জায়গায় মানে আগ্রাস কাটবে, এখন দেয় সাপ। ওকে আমার ভাই যে চিৎকার দিয়েছে, পরে আমরা দৌড়িয়ে গেছি, যাই দিয়েছে আমার পার এদিক দিয়ে মানে সাপে কামড়াই বোগলা বানাই ফেলাইছে। পরে তারে নিয়ে এলাম, আইনে আমার এক চাচা ছিল, উনি ঝাড়ছে, ওজা উনি জাইরে দিয়েছে, তারপরে তার ছেলে ঝাড়ছে, আরো একজন ঝাড়ছে। ওই সময় ভালো হয়ে গেছে, আমার মা মোটামুটি সুস্থ। এরপরে কিছুদিন পর বন্যা হয়েছে। বন্যার পরে আমার মা পান রাখতো একটা জায়গায়, নির্দিষ্ট স্থানে, ওই জায়গায় তো পান আনতো। পান আনতে গেছে, তখন ওখান থেকে আবার কামড় দিছে। কামড় দেওয়ার পরে আমার আম্মাকে আমি পড়তেছি, বাবা আমার এখানে 8টা বিষ করে গা, 20 করে ঘুরতে আছে। আমি বললাম যে আমার তো একটা আইডিয়া হয়েছে যে সাপে কামড় দিলে তো হইতে পারে, যেহেতু হয়েছে। পরে আমি ফেটকিরি আনা, সাপে কামড় দিলে ফেটকিরি খেলে মিষ্টি লাগে, মিষ্টির মতো মিষ্টি লাগে। তো আমি ফেটকিরি দিছি, সে সবাই খাইতেছে। কি দিছে, তুই কি তাল মিশ্রি নিয়ে আসছো? তখন আমার মাথায় কাজ করছে যে আমার তো সাপে কামড় দিছে। আমি একটা চিৎকার দিয়ে দৌড়ে বাইরে নামলাম, নামে আমার এক চাচার ডাক দিলাম, সে ঝাড়ছে, আবার ঝাড়লো মাথার এখানে চেক দিয়ে, তারপরে আমার টান দিয়েছে, শিঙ্গে লাগাইছে, এদিক দিয়ে বের করছে, মানে 5টা আঙ্গুল সেদা সেদা করে ঝাইরা বের করছে। ওই সময় আমি আমার মোটামুটি ভালো ছিল। এরপরে সে সময় সুস্থ হয়ে গেছে, আমার আব্বা গেছে, যাই দেখছে মোটামুটি সুস্থ। এরপরে আবার আপনার একদিন রাত্রে ঘুমাইছি আমি আর আমার আম্মা, জি, মাটির চুকি ছিল, ওই চুকি দিয়ে আমরা ঘুমাইছি। ওখান থেকে একটা ইঁদুরের গর্ত ছিল, ওই ভিতরে সাপে কামড় দিয়েছে, গণি সাপ না কি সাপ বলে, রাত্রে কামড় দিছে। কামড় দেওয়ার পরে আমার রাত্রে বলে না, সকালে উঠে বলে আমার রাত্রে ইঁদুরে কামড় দিল না কি করলো। আমি কই আপনার রাত্রে কামড়ছে, আমরা কর না কেন? পরে আমি আমার চাচারা ডাক দিলাম, চাচা দেখেন তো খালি ঘুমায়, মানে সাপে কামড় দিলে যে মানুষ ঘুমায়, আমার মারে দিয়ে দেখছি খালি ঘুমায়। পরে আমার চাচা করি যে একটা রশিয়ান পায়ে আঙ্গুলে বাচ্চা পায়ে দেয়, এরপরে আপনার সে ঝাড়তে আছে, খালি মানে 20টার সমস্ত শরীরে ছড়াই গেছিল। 3-4টে ঝাড়া যাওয়ার পরে আমার মা একটু উঠে বসলো, এখন চোখের ঘুমের ভাবটা গেছে। পরে বললো কি আমার চাল বেজে দেয়। আমি এবার চাল বেজে রসুন দিয়ে দিলাম, কটা খাইলো, খাইয়া আমি রাত্রে ভাত খাবো। এখন আমার চাচা খবরদার ভাত দিস না, ভাত খাওয়াবি না তুই। এখন সে ভাত খাবি, আমি বলছি ভাত দেবো না, সে ভাত খাবি, খুব বায়না ধরছে। চাচারে কইলাম যে কি করা যায়, কালিজিরাটা টাইলে ভর্তা কর, এরপর কটা ভাত দেয়। কালিজিরা টাইলে ভাত দিয়েছি, ভাত খাইলো। তো একটু ক্লান্ত ভাব, আমি বললাম যে বরিশাল নিয়ে যাই দেখি যে কি অবস্থা হয় তার। 20 খেয়ে গেলে একটা ইঞ্জেকশন আছে, আমি ওটা নিয়ে এনে দেবো। এর মধ্যে বাবা আমার আব্বুটা এখান থেকে বাড়ি গেল। যাই দিয়ে আমার অবস্থা মানে দুর্বল, আমি বাড়ি ছিলাম না, আমি গেছি স্কুলে, সে ডাক্তার ডেকে সেলাইন দিয়েছে। এই সেলাইন দেওয়ার পরে মানে যেই বিষটা ছিল সেলাইনের মধ্যে সমস্ত শরীরে ছড়াই গেছে। প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব এবং বিরতির পর আবারও ফিরে আসবো জীবন গল্প। আমার মা মোটামুটি সুস্থ হওয়ার পরে মানে তার খালি শরীরের কোনো বল পায় না, দিন দিন তার বল শক্তি কমে যায়। তখন আমি ক্লাস 9 উঠছি, এখন দিন দিন জ্বর আসে, এত পরিমাণ কাঁপায় জ্বর আসে, সে জ্বরের ইয়াতে মানে সে আর দাঁড়াইতে পারে না। আর জ্বর আসে হইলে আপনার 8টার দিকে, সকাল 8টা থেকে আসে জ্বর, আপনার 1টা পর্যন্ত থাকে, আবার 2টা 3টা 4টা থেকে জ্বর আসে, রাত্র 8টা বন্ধ থাকে, মানে এইভাবে কন্টিনিউ জ্বর থাকে। জ্বর আইলে কিছু খাইতে পারে না। তো আমি ফজরের নামাজ পড়ে ভাত রান্না করতাম, রান্না করে আমার লোকে আগে তুইতাম, জ্বর আসার আগে খাওয়াইয়ে ওষুধ খাওয়াইয়ে তারপরে আমি গোসল করি, নিজের কাজটা সাইরা ক্লাসে যাই। তো
ওইভাবে করে আমি 6 মাস ক্লাস করলাম। মার অবস্থা দিয়েছে না, দিন দিন খারাপ। আমার বড় ভাই বারবার ফোন দিয়ে, ভাই মার অবস্থায় তুমি বাড়ি আসো। হুম আমার বড় ভাই বাড়ি যায় না, তুমি তো আসবা, যেদিন মা থাকবে না হয়তো সেদিন তুমি আসবা। হুম সে মনে করছে কোরবানিতে বাড়ি যাবো না, এই জন্য মিথ্যা কথা বলতে। পরে কোরবানির 4 মাস বাকি, আমার বড় ভাই গেল। জি ফোন করতে করতে গেল যে মেডিকেলে ভর্তি করছি, বললাম মেডিকেল মারে ভর্তি করছি, অবস্থা ভালো না। পরে গেছে, যাইয়া দেখলো, কথা বললো। 2 দিনের ছুটি ছিল, 2 দিন ছুটির পরে বড় ভাই আবার ঢাকা ব্যাক করলো। হুম মেডিকেল থেকে যখন আমরা বলছে যে তোমার মা আর বাঁচবে না, তখন আমার 2 চোখের পানি, আমি একটা চিৎকার দিছি যে আমার মা বাঁচবে না। আমি কিন্তু ডাক্তার, অন্তত পক্ষে আমার যদি কিডনি 2টা বিক্রি করা লাগে আমি বিক্রি করতে রাজি। হুম টাকার সমস্যা দেয় তা বলেন, আমি টাকা ম্যানেজ করব, কিন্তু আমার মার এই কথা বললেন না। পরে বলছে না, সম্ভব না। তারপরে কি হয়েছে? তারপরে আমার মায়ের বাড়ি নিয়ে আসলাম। হুম আসার পরে আমার মা দেখে যে একটু সুস্থ দিকে গেছে। আমি ওই সময় ঢাকায় আমার লেখাপড়ার অবস্থা দিয়ে যে চালাইতে পারতেছি না। আমি বড় ভাই বলে ঢাকায় আস। আমি ঢাকায় এলাম, ঢাকায় চাকরি নিলাম বড় ভাইয়ের সাথে। হুম আমি চাকরি নেওয়ার, আমার লেখাপড়া বন্ধ হয়ে গেল, ওই টেনশন, চাকরি নিলাম। হুম খালি একের পর এক নাইটই করতেছি। নাইট করতে করতে আমার 31টা নাইট হয়ে গেছে। এখন যে বর্তমানে আমি রাতে ইসলাম ওনার ফ্যাক্টরিতে আমি চাকরি করছি। দুপুরবেলা ভাত খাইতে নিয়ে আমি ভাত 1 লোকমা দিচ্ছি, এখন তুই হঠাৎ করে আমার শরীর কাঁপুনি দেয়। যখন কাঁপুনি দিচ্ছে আমি ভাত আর খাইতে পারি না, ভাত রাইখে আমি শুয়েছি ওখানে, যেখানে ভাত খাইছি ওখানে শুয়ে পড়ছি। হুম এরপরে কি হয়েছে আমি নিজেও জানি না। পরে আমার ভাই খবর দিছে, ভাই রিক্সা করে আমার নিচে নামাইয়া রিক্সা করে বাসায় নিয়েছে। সেও বুঝে না যে সে কি করবে না করবে। আমার থুইয়া 2 দিন অফিসে ডিউটি করছে। আমি যে শোয়ার সময় যাই ডাকে, মামুন ভাই ওঠ। আমি নিজে এই দুনিয়ায় নেই, আমি কথা বলবো কার সাথে। হুম পরে আমার ফুবুর 2 দিন পরে আমার ফুবুর গেছে যে মামুন তুই 2 দিন ধরে চোখ খোলে না, তুই আমার আগে গোস না। পরে তাড়াতাড়ি করে আইলো, আইসা এক ডাক্তার কাছে নিল, বাসা মদক ডাক্তার। হুম উনি আমার দেখলো, দেখে স্যালাইন দিল, তারপরে ইঞ্জেকশন দিল। তুই যত বড় বেউস হোক এ উঠবে। আমি যে ইঞ্জেকশন দিছি, এখন দেখে যে না স্যালাইন শেষ হয়ে গেছে, কিন্তু আমার কোনো হুঁশ নেই। আমার দ্বারা সম্ভব না, তোমরা তাড়াতাড়ি ঢাকা মেডিকেল নাও, এই তো স্ট্রোক করছে। পরে আমার ঢাকা মেডিকেল নিয়ে আমার এক ধর্ম বোনাইছিল, আমার বাড়ি জালঘাটি। উনি আমার কোলে করে নিয়ে সিএনজি করে মোহাম্মদপুরে গেছে। উনি রানিং এমপি, তো উনি নিজে ডাক্তার। ওনার নিয়ে যাওয়ার পরে আমার স্যার আমার শালারা একটু দেখেন, তো তারা ঢুকে দিয়ে সেখানে নাকি স্যালাইন দিছে। আমি তো আর কিছু বলতে পারি না। স্যালাইন দিয়ে স্যালাইন দেওয়ার পরে রাত্র 12টা, 12:30, 1টা বাজে, তখন নাকি আমার হুঁশ হয় না। তখন বলছে যে আমার দ্বারা সম্ভব না, এটা ঢাকা মেডিকেল নিয়ে যাও এখন এই মুহূর্তে। পরে তাদের গাড়ি দিয়ে আমার ঢাকা মেডিকেল পাঠাই দিল। ঢাকা মেডিকেল আসার পরে আমার মা যে অসুস্থ হয়েছে, আমার মা ওই অসুস্থ অবস্থায়, আমার তো বোন নাই, পানি এনে দেবে কে? কলস নিয়ে পানি আনতে গেছে চাপ কল দিয়ে। আপনি আপনার মায়ের দেখাশোনাটা করতেন, হ্যাঁ। এদিকে আপনিও অসুস্থ, ভাই তো বড় ভাইয়ের তো খোঁজ খবর নেই। হ্যাঁ, বড় ভাই তো বাবা কি করতো? বাবা ঠেলা গাড়ি ঠেলতো, ঢাকায় ঠেলা গাড়ি বিভিন্ন বাসা বাড়ি মাল পাল্লা ঠেলা গাড়ি ঠেলতো। হ্যাঁ, তারপর মা কলস নিয়ে পানি আনতে গেছে। আমার বাবা বলে বাড়ি, যখন কলসটা ভরাই কেঁদে কাতে নিয়ে আসতে লইছে, কলসটা ভাঙ্গে পড়ে গেছে। তখন আমার মা একটা চেতে গেছে, আমার জানি কোন বিপদ আইছে আজকে। আমি বুঝতে পারছি আমার কোন জানি বিপদ আইছে। পরে আমার ফুবা কি করছে, ফোন দিছে, একটা দোকানের নাম্বার ছিল, ওই দোকানে ফোন দিছে। ওরা হেরাবার মাইকিং করে যে অমুকে ফোন দিছে, আপনারা চলে আসেন। পরে যে কথা বলছে আমার আব্বাই, মামুনের অবস্থা ভালো না। আপনার অবস্থা ভালো না? হ্যাঁ, আমার অবস্থা ভালো না। যখন এই কথা বলছে, আমার বাবা আমার মায়ের না জানাইয়া
সে একা একা মেলা করছে। মানে ফোন দিলে মাইকিং করা হতো যে অমুকের ফোন আসছে একটু কথা বলেন এরকম? জি জি। আচ্ছা, ওই ওই আমলের গল্প। আচ্ছা, ওকে। পরে আমার মা কয় আমিও যাবো, তুমি কই যাবো? আমি ঢাকা যাম। কয় না তুমি ঢাকা যাবো, কোনো না কিছু আমার সন্তান হয়েছে, আমিও যাবো। পরে কইলো কি যে টাকা তো নাই, তুই যে যাবি আমার তো টাকা নাই। টাকা আমার দ্বারা আছে কিছু। পরে কিছু কিছু টাকা জমা হতো, ওই টাকা লইয়ে মেলা করছে। ওই টাকা আসছিল যে টাকা হারাই গেছে, কিন্তু পড়ে গেছে। কে পাইছে না পাইছে কেউ স্বীকারও করতেছে না। পাইছে আমার এক চাচি পাইছে, কিন্তু সে পাইয়ে আর দেয় না। পরে আরেকজনের তো লাভের উপর টাকা এনে এই টাকা নিয়ে আমার মা আসছে। আইসা আমার বাবা এসে আমার ডাকে, মা ডাকে, ফুবারা ডাকে। আমার কোনো সারা শব্দ নেই, অক্সিজেন লাগানো। আমি পড়ে আছি বিডের উপরে মনুষ্য অবস্থায়। 29 দিন পরে আমার নাকি হুশ হয়েছে। আমি ভালো হওয়ার পরে যেটা জানলাম, 29 জীবনে হুশ হয়েছে। আমার আম্মা পাশে বসা নাকি ছিল। আমি নাকি জিজ্ঞেস, আম্মা আপনি কি ভাত খাইছেন? তখন আম্মা নাকি বলছে যে বাবা আজকে 29 দিন যাবত মা বাবা বাবা ডাকি, একটা সারা দাও না, আর এখন জিজ্ঞেস আমার ভাত খাইছেন, ভাত পামো গে। ওই সময় নাকি আমি নিঃশ্বাস আছে। ওই নিঃশ্বাসে আবার আমি বেহুশ হয়ে গেছি। তো বেহুশ হয়ে যাওয়ার পর আমার একটা কফের ডাক উঠছে, মানে আমার হাত পা সোজা হয়ে গেছে, এদিকে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। 10 মিনিট পরে অক্সিজেন বন্ধ, আমার রানিং অক্সিজেন বন্ধ হয়ে গেছে। আর আমার 2 চোখ তারাই পড়ছে, মানে চোখ দিয়ে পানি বেড়ে গেছে। ডাক্তার এসে নারী ধরলো, কি ধরছে অনেক ই করছে, এরপর বুকের উপর ইয়া দিয়ে চাপ দিছে, দেখছে যে আসলে বাচ্চা আছে কিনা। ডাক্তার দেখে পরে সরি, তারপর যে এর নিয়ে যান কে, এর গার্ডিয়ানকে। আমার মা কান্নাকাটি করতেছে। পরে আমার বোনাইরে বলছে যে মারা গেছে, এরা নিয়ে যান। আপনারা বলছে মারা গেছে? হ্যাঁ, আচ্ছা, আমার বলছে যে মারা গেছে। যখন আমার বোনাই গেছে, মামি ধরে কান্দন লইছে। আমার পোলা কি মারা গেছে? আমার আম্মা নাকি দৌড় দিয়ে যে উজু করছে, উজু করে আমার ওই মানে মাথা বিটের পাশেই দাঁড়াইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে চোখের পানি ছেড়ে সে মনে হচ্ছে, আল্লাহ তুমি আমার হায়াতের বিনিময়ে হলেও তুমি আমার সন্তানটারে রাইখা যাও। আমি যদি সতী নেই হয়ে থেকে, আমি যদি তোমার খাস বান্ধ হয়ে থেকে, আমার মতো তাহাজুদ নামাজ কোনোদিন মিস করে না, তাহাজুদ পড়তোই। আচ্ছা আচ্ছা, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন শরীফ পড়তো, ওজিফা পড়তো। তো আমার মা মোনাজার শেষ টোলে নিয়ে আসছে, আমার এমনি লাশ নিয়ে যাবে। ওই সময় মানে আমার হাত পা নাড়া দিয়ে উঠছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি ইন্টারেস্টিং। ওকে, তারপর? আমি হাত পা নাড়া দিয়ে উঠছি। তখন আমার ওই যে আব্বা ছিল, মানে আমার বুকের উপর চাপ দিতে, যে ডাক্তার চাপ দিতেছে, তারা তো মানে শ্বাস যদি থাকে তো চাইপে বাড়ি করে দেয়। একটা কোরামিন ইঞ্জেকশন দিয়ে দেয়, ওটা দিলে আর কিছু থাকে না। ইঞ্জেকশন দিতে আসছে, তখন আমার হাত পা দিলে আসছে। আমার বাপে জুতা খুলে ওই ডাক্তার মানে নাক মুখ পোছায় ফিকে মারছে, আমার পোলা বাঁচতেছে, তুই আমার পোলা কোরামিন ইঞ্জেকশন দিবি আমি থাকতে। আমার মা ওইটা খালি বাবা কান্দন লইছে, মানে বাবা কইয়া। ওর সাথে সাথে আরেক ডাক্তার যে প্রফেসর উনি দৌড়িয়ে গেছে, ওই রুগী বাচ্চা আছে নাকি। পরে এই আবার নারী ধরলো, নারী চলে। পরে ডাক্তার মনে হচ্ছে, আল্লাহ তুমি এই কোন পরীক্ষায় ফেললা, যে মারা গেল আমরা সবকিছু কাগজ গুছাই দিলাম, কোন পরীক্ষা তোমার পরীক্ষার কোনো শেষ নেই। পরে আমার মা আমার আবার অক্সিজেন লাগাইলো, নাক দিয়ে পাইপ ঢুকাইলো। ওখান থেকে আবার 7 দিন 8 দিন ছিলাম, প্রায় আপনার 2 মাসের মতো মেডিকেল ছিলাম। ওখান থেকে রিলিজ দেওয়ার পরে আমি বাড়িতে গেলাম, আমার মা নিয়ে গেল। বাড়িতে যেয়ে আমি অনেক খালি ঘুম, আর মানে আমার প্রচন্ড ঘুম। আমি কিছু হইলে আম্মা আমার মাথাটা একটু ই করে দেন, মাথায় দিলে ঘুমিয়ে যেতাম। আর ওই টাইমে আমি আমার মা ছাড়া কিছু বুঝতাম না, ভাতটা পর্যন্ত খাওয়া যেত। তো আমি ভালো হইলাম, আমি 3 মাস 3.5 মাস লাগছে আমার সুস্থ হইতে। আমি ভালো হইলাম, ভালো হওয়ার পরে আমার আম্মাকে কি তোরে আর আমি যাই দেবো না,
আমি যতদিন বাঁচছি তুই আমার এনে থাকবি। তুই যাওয়ার পর আমার কি কষ্ট হয়েছে জানো, আমি কলস জায়গায় আনতে না, আমার কলস আরেকজন এনে দেয়। হুম পরে আমি বাড়ি রইলাম। এখন আমি সুস্থ হয়ে আমার মা অসুস্থ হয়ে পড়ে। আমি আস্তে আস্তে সুস্থ হইতেছি, হুম আমার মা আস্তে আস্তে বিছানায় পড়তেছে। এখন আমার মা বললো কি, মামুন এখন তুই একটু পর যা, আমি তোর পড়ার ব্যবস্থা করে দেন। হুম আমি বলি, মা টাকা পয়সা দেওয়া নাই, পড়বো কোথা থেকে পড়বো আমি। পরে আমার মা বললো নিতু স্যার ডাইকে, স্যার হুম আমার ছেলের একটু ক্লাস সুযোগ করে দেন একটা, ছেলেটা আমার ক্লাস করতে পারে, মেট্রিক বড় ছেলে মেট্রিক পাস করে, যদি মেট্রিক পাস করতে পারে তাহলে আমার জন্য প্লাস পয়েন্ট, হুম যাতে কেউ না বলতে পারে যে ঠেলা গাড়ি পোলা মেট্রিক পাস করছে। তো স্যার বলে ঠিক আছে। আমি পরদিন স্যারে আমার বাড়ির পাশে, আমি তার স্যারের কাছে গেলাম, স্যারে আমার নিয়ে গেছে, হুম আবার ভর্তি করে দিল। স্যার আমার জিজ্ঞেস, মামুন তুমি কি নেবা? আমি কি, স্যার আমি সায়েন্স নিয়ে পড়ছি, আমার সায়েন্সই দেবেন, আমি সায়েন্স ছাড়া পড়তাম না। হুম তো আমি আবার লেখাপড়া শুরু করলাম, কিন্তু আমার আগের যে ব্রেনটা ছিল এটা আমার ড্যাম হয়ে গেছে। ওকে ইংলিশ অঙ্ক এদিক দিয়ে ড্যাম হয়ে গেছে। হুম এখন দেখি যে আমি স্কুলে গেলে মানে আমার মারি খেতে হয়। হুম তারপর আমার আম্মা বলছে, তুই যে স্যারের দ্বারা কবি, স্যার আমি আমার প্রাইভেট পড়েন। স্যারে বললাম, স্যার আমার একটু প্রাইভেট পড়াই দেন, টাকা পয়সা দিতে পারব না। তো তুই আমার বাড়ি আয়, সকালে আসবি, নামাজ পড়ে ফজর নামাজ পড়ে তো একটু আড়াড়ি করে পরে আইস, আমি পড়াম, মানে আমার পুজো আচরা শেষ হইলে। হুম তো তার ছেলের সাথে আমি ওইভাবে লেখাপড়া করতাম। মোটামুটি যখন আমি ফর্ম ফিল আপ করবো, এই টাইমে আমার মা আবার এত অসুস্থ হয়ে পড়ছে যে এখন আর সে উইটে হাঁটতে পারে না। হুম তার বাথরুম নিলে আমার নিয়ে যেতে হয়, আচ্ছা পানি খরচ করে আমি করাই দিই। পরে আমার মাকে, বাবা আমি মনে হয় যে পাপ কামে করতেছি। আমি কি, মা কেন বলেন তো? কয়, আমি তো আমার যেটা আমার মেয়ে করার কথা, তুই আমার পানি খরচ করে দিস, আমার কাপড় চাপড় দিয়ে দিস। আর আমার মা ওই আপনার আমার মা কয়, আমার মেয়ে থাকলেও আমার এতটুকু করতো না। হুম এরপরে আবার কোরবানি চলে আসছে, আমার মা উঠে বসায় 15-20 দিন আগে হঠাৎ করে মানে তার ঘুমাইতে ঘুমাইতে তার চোখে ছানির মতো পড়ে গেছে। এখন সে আর দেখে না। পরে আমার বাবা বললো কি, এই যে একটা কবিরাজ নিয়ে আসি, কবিরাজ নিয়ে এসে আমি দেখি কি অবস্থা। হুম তো কবিরাজ আনছে, আইনে তেল পরে দিয়েছে। এখন আমার মার চোখ ধরা ওই সরিষার তেল দিতে আছে, সরিষার তেল এমনি জ্বলে। হুম আমার মা খালি মাথা ঘুরে। পরে আমি সরিষার তেলের বোতল ধরে ফিকে ফালাই দিছি। আমি বলছি, আমার মার শরীরে একটা টাচ কেউ করবেন না। আমার বাপের কাছে আমি যান, হুম আপনি এখান থেকে সরেন। আমার মা যদি হুশ থাকতো তাইলে চিৎকার দিত, ও মানে এতটাই দুর্বল হয়ে গেছিল? এতটাই দুর্বল হয়েছে। আহা পরে আপনার 2 দিন ওই দিন গেল, পরের দিন ভাত খাওয়া দিনেছে। হুম আমার যে এই আঙ্গুলটা, আমার এই আঙ্গুলটা 3 মাস আমার অবশ ছিল। ভাত খাওয়া ভাত মুখে দিয়েছি না, হুম আমার আঙ্গুল কামড় দিয়ে ধরে ফেলছে। বোঝার মনে ইয়া নাই, মানে সেন্স নেই, আমার আঙ্গুল কামড় দিয়ে ধরে ফেলছে। মানে আঙ্গুল আমার ছিঁড়া যেতেছে, অলরেডি আমার আঙ্গুল মানে রক্ত থানা দিয়ে গেছে। আমার বাপের পাশে বসা, আমার চোখ দিয়ে পানি পড়তেছে আমার। আমি তাও মানে শব্দ করি না, আমি খেলে গেছি কাইটে হলাম। যদি কাইটেও যেতে আমি কোনো রাগ করবো না, কিন্তু চোখ দিয়ে আমার পানি পড়তেছে। আমার বাপে পাশে কোনো টেতা বেল করে ধাক্কা দিচ্ছে, আমি আমার মারা ধরছি। আমি আব্বা দ্বিতীয়বার টাচ করার চেষ্টা করবেন না, কারণ আমি যদি হাইটে গেছি আমার মার ব্যথা লাগছে। আমি মেডিকেল ছিলাম, আমার মার মোনাজাতে আল্লাহর দোয়া, আমার মার দোয়া কবুল হয়েছে, আমি বাচ্চা আছি। কিন্তু মার শরীরে একটা টাচ আপনি করতে পারবেন না, আমি করতে দেব না। পরে বাপারে অনেকগুলো বকা দিয়েছি, মানে কষ্টে। বাবা মুখ আন্দার করে চলে গেছে। আপনার 10 থেকে 15 মিনিট আমার আঙ্গুল কামড়ে ধরিয়ে রেখেছে। পরে আমি যাক ডাক্তার দেব না, যে কোন অবস্থায় দেয়, যদি আঙ্গুল পয়সাও যায় তা আমি ডাক্তার দেব না। এটা মার মনে করি মার একটা চিনা আমার। পরে আমার মা মানে এত ডাকি যে মা উঠেন ভাত খাওয়াই দি,
কার কে মানে কোনো শব্দ নাই। আপনার 7-8 দিন কোরবানি বাকি আছে, 7-8 দিন। তো একদিন আমি খিচুড়ি পাকাইছি, যে নরম খাবার একটু খাওয়াই দিয়ে, চামিচ দিয়ে দিই, 10 বার দিলে একবার খায়, আর সারাদিন খেলে ঘুমায়। উড়ে খেলে কাদের উপর লই, বুকের উপর বাজাই বসাই, সে আর মানে বসে না। ঘাড়ের রক মনে হয় ছিঁড়ে গেছে, এরকম কাজ করে দেয়। যদি একটু এরকম সোজা করি আবার এদিকে দেয়, কোনো ইয়ে নাই, সেন্স নেই, মানে ঘেরের রকে কোনো বলই নেই। কানের লতি মারা যাওয়ার আগে শুনছি কানের লতি ভেঙে যায়, এভাবে ভেঙে যায়। তো কানের লতি ভেঙে এভাবে মানে ঝুলতে আছে, এরকম লড়া দিলে মনে হয় যেমন লড়তে আছে। আমি তো বুঝতে পারি না, কিন্তু আমার এক চাচা বুঝছে। মামুন, কারো বাপ মা চিরদিন বেঁচে থাকে না। আমি আমার মা যদি মরে যায় তাহলে আমি মনে হয় বাঁচতাম না এবার, কারণ আমি ধাক্কা খাইতে খাইতে এই পর্যন্ত আসছি, আমি মনে হয় বাঁচবো না। তো মনে করেন কালকে সকালে কোরবানি, আজকে সন্ধ্যা 6:10, ঠিক সন্ধ্যা 6:10 আমি আমার মায়ের আমার কুলের উপরে বসাই রেখেছি, মাথাটা বুকের উপরে বাজাইয়া বসাই রেখেছি। এখন দেখছি সে আর বসে থাকতে পারে না, মানে আস্তে আস্তে পড়ে দিতেছে। তো তারা সবাই আমার রানের উপর রাখছে মাথাটা। 6:30 বাজে, তখন ভাইয়া মানে 3টা টান দিচ্ছে। আমি সে চাইও রয়েছি, দেখতেছি কি হইতেছে। 3টা টান দিয়ে আপনার চোখটা তারাই পড়লো। তখন আমার এক চাষি আমার হাত ধরে টান দিয়েছে। আমি খালি একটা চিৎকার দিয়েছি, আমার মা কই, আমার মা কই। যখন আমি চিৎকার দিয়েছি তখন আমার ফুবুরা খালারা, এর মাঝখানে আমি একটু বলতে ভুলে গেছি, আমার এক খালা ছিল, যখন অসুস্থ বেশি তখন ফালাই থুয়ে জায়গা। আমাকে খালা, যে মা এতটা কষ্ট করছে এই মারে কারণ আপনি ফেলাই দিতে, আপনার তো আপনার কোন আপনার মেয়ের যে আদর্শ নেই এটা আপনার জুটবে না। আমি মুখের উপর তারা বলে দিছে। পরে আমার মা যখন মারা যাওয়ার পরে আমার মানে সেন শক্তি আউটে গেছিল। কত সালের ঘটনা এটা? এটা আপনার 2006 সালে। তো আমি 3 মাসে আমি কার সাথে কথা বলতাম না, ওই একা একা থাকতাম। আপনার বড় ভাইটা কোথায় তখন? বড় ভাই ঢাকায়। কি করে? বড় ভাই গার্মেন্টস চাকরি করে। আপনি তখন কি করেন? আমি চাকরি করতাম, চাকরি করে ওই যে স্টক করার পরে বাড়ি গেলাম। ওই বসে থাকতেন এক অর্থে বলা চলে। বাবা তখন কি ঠেলা গাড়ি চালাতো না? না, বাবা দেশে কাম করতো। সংসার চলতো কিভাবে তাইলে? ভাই কিছু টাকা দিত মাঝে মধ্যে, আর বাবা আমার যে জমি ছিল ওই জমিতে যে ধান হইতো, তারপর মানুষের কাজ করতো, ওখান থেকে মিলে দিলে চলতো। তারপর তো মা যখন মারা যায়, ভাইরে এর আগে আমি ফোন দিছি, মা মারা যাওয়ার আগে ঠিক 2-2.5 ঘন্টা আগে ফোন দিছি যে ভাইয়া 10 টাকা মিনিট। ফোন দিলাম যে ভাইয়া আপনি বাড়ি আন, মার অবস্থা ভালো না। তখন ওর সে কয়, মার অবস্থা ভালো, তুই আমার মিথ্যা দেবো, আমি কোরবানিতে বাড়ি যাবো না, এই জন্য মিথ্যা দেবো। যখন মা মারা গেছে, মারা যাওয়ার পরে ফোন দিলাম, আমার কে জানি ফোন দিলে তা আমি জানি না, আমার ফুবার কাছে। ফুবাই আমারে পরে আমার বড় বাইরে অফিসে যাইয়া ডাইকে নিয়েছে, চল বাড়ি যাম। তখনও বুঝে না আমার ভাই, তখনও বোঝে না যে আমার মা মারা গেছে। আমি তো আমার বড় ভাই জানাই দিয়েছে, মার অবস্থা ভালো না, হয়তো মা টিকবে না, তোমার দেখতে চেয়েছিল, কিন্তু তুমি এমনি মার লাশও পাবো না। এরপরে আমি মা মারা যাওয়ার পরে আমার বাবা একা, আর 1.5 বছর আমার বাবা এখান থেকে মনে করেন আপনার মালিবাগ চৌধুরী পরে কাজ করতো, মাটির কাজ করতো। তো আমি ভাত রান্না করে দুপুরে ভাতটা নিয়ে যেতাম। আর একজনের সাইকেল চাইয়া, ওই লোকটা ওই অসুস্থ হয়ে গেছে, তো ওনার সাইকেল নিয়ে আমি যাইতাম, ভাত দিয়ে যেতাম দুপুরে। আবার বিকেলে আসলে আব্বার জন্য গরম পানি সবকিছু রেডি হয়ে যেতাম। 1.5 বছরের মাথায় আমার বাবা বিয়ে করার জন্য খুব করতেছে, সবার কাছে বলছে বিয়ে করবে। পরে আমি বাধা দিছি যে না, আপনি বিয়ে করতেন না, বড় বাইরে বিয়ে করেন। তখন সে বড় বাইরে বিয়ে করে না। আচ্ছা, একদিন এক মহিলা আসছে বাসায়, আইসে আমার পিছনে দরজা দিয়ে উঠে সামনে দরজা দিয়ে নামছে, নামে আমার ওই যে ঘরে কি কি আছে না আছে এগুলা দেখতে আসছে। কি ব্যাপার, আপনি কি এভাবে করতে আছেন কেন?
পরে আমার চাচার আমি জিগেলাম কি অবস্থা, কেডা এই বাড়িতে ঢুকছে কিভাবে? পরে আমার চাচা তোর বাবা বিয়ে করবে, মানে সে বিয়ের জন্য খুব উন্মত হয়ে গেছে। মানে আপনার বাবা? হ্যাঁ, খুব উন্মত হয়ে গেছে। পরে আমার ফুবারা আমার বড় ভাইরে ফোন করার পরে বড় ভাই গেছে যদি বিয়ে করে তাহলে করাই দেন। আমি বলছি সে যদি বিয়ে করে তাহলে আমি বাড়ি থাকবো না, একটা মুহূর্তের জন্য আমি বাড়ি থাকবো না। তো আমি বাধা দেওয়াতে আমার বাবার সাথে আমার সাথে অনেক মুখ গালাগালি হয়েছে। তো আপনার ঘরের ভিতরে চাউল ছিল, আমি যে পাক করতাম, আমার এক চাচি ছিল, মানে উনি ক্লিক লাগাই দেব সবসময়। উনি একদিন বলে কি, আমি বাজার থেকে আইতে আমি শুনতে আছি, আমি আইসা দাঁড়াইছি কল পরে শুনতে আছি যে আমার বাবা কইতেছে যে মামুন মনে হয় আমার ঘরের চাউল কম কম লাগে। পরে বলে যে কম কম লাগে, তাহলে দেখো মামুন নিয়ে চাউল মনে হয় বেচছে পোলা বাংলাকে আড্ডা দিতেছে। এখন আমার স্বাস্থ্য বোন দিয়েছিল, পরে আমার স্বাস্থ্য বোন সাথে সাথে তর্কটা ধরছে, মা তুমি কি কইলা আবার কও তো, তুমি কি কইলা? মাসুদ মামুনের নামে তুমি যদি বলো তোমার জিভটা হয়ে পড়বে, ওরা ওই ধরনের পোলাই না। আমি ওখান থেকে শুনে সামনে আছে আমার বাপের, বুঝতে আব্বা আমি আজকে 1.5 বছর আপনাকে পাক করে খাওয়াইলাম, কোনোদিন চুলা পরে যায় দিনে, আর আজকে আপনি আমারই সন্দেহ করেন। যাক আপনি সন্দেহ করেন, আল্লাহ আমার ভালো রাও, মানে এই কথা আমি কায়দে দিছে। পরে বাসায় এসে ওইদিন রাত্রে ভাত খেলাম না, ভাত না খাইয়ে শুয়ে রইলাম। সকালবেলা উঠে ভাত পাকাইয়া আব্বার জন্য গরম ভাত দিলাম, মানে আব্বা কইতেছে ভাত খা, আমি খাইয়ে দেন। তুই ভাত না খাইলে আমি ভাত নিতামও না খাইতামও না, তুই ভাত খাবে রোহাম। পরে আমার স্বাস্থ্য বোনে আইয়া আমার দইরা অনেক রিক্স করে ভাত খাইলাম। তো অনেক মেয়ে দেখছে, এখন লাস্টে যে মেয়ে দেখলো আমার ক্লাস ফ্রেন্ডের বোন, মানে আপনার বাবা বিয়ে করার জন্য? জি। আমার ফুবক দায়িত্ব দিল, আমার ক্লাস ফ্রেন্ড জন আমার বাড়িতে আসছে দেখতে। আমি বললাম কি ব্যাপার তুই এনেকা? এতদিন বলতাম যে মানে আমার বন্ধুত্ব ছিল একটা, আজ থেকে তুই আমার বাইক নিয়ে যাবে। তখন আমার মনে করেন মাথাটা এত গরম হয়েছে, মানে আমি পরে গেলাম যে তুই কি কইতে চাস? হ্যাঁ আমার বোনের সাথে তোর বাবার বিয়ে হবে। তখন আমি কই আল্লাহ তুমি আমার এই দুনিয়া না রেখে আমার নিয়ে যাও, সবচেয়ে ভালো তুমি আমার নিয়ে যাও। আমরা ফুবরে গেলাম, আমরা কি করবো, তোমার বাপে বিয়ে করবে, তোমার বড় ভাই অর্ডার দিছে। পরে আমি বড় ভাই আসে 2 মিনিট কথা বললাম যে ভাই তুমি বলো তুমি কি বিয়ের জন্য অনুমতি কি করবি? বাপু যদি এটা অকারণ করে